হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি গল্পে। তো চলুন গল্পে যাওয়া যাক। আর আপনাদের সাথে কণ্ঠে আছে আমি ইফতি। জামার পেছনের চেইনটায় জোরে এক টান দিতেই ছিঁড়ে গেল। সাথে সাথে জেরিনের ফর্সা পিঠটি উন্মুক্ত হলো। হাত পা এবং মুখ বাঁধা থাকায় জেরিন কিছুই করতে পারছিল না, শুধু চোখের জল ফেলা ছাড়া। পা পর্যন্ত লম্বা একটা কালো কোট, হাতে কালো মোজা, মুখে মাস্ক এবং মাথায় লম্বা একটা হ্যাট। বোঝার কোনো উপায় নেই কে এমন করেছে জেরিনের সাথে। একটু পর জেরিনের পিঠে একটা সূচ দিয়ে আঁচড় দিল। সাথে সাথেই পিঠ কেটে রক্ত পড়তে শুরু করলো। জেরিন সহ্য করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। এরপর ব্যক্তিটি একটু ট্যাটু করার মেশিনের সাহায্যে জেরিনের সমস্ত পিঠে এমনভাবে কিছু লিখছে যাতে জেরিন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। লেখা হয়ে গেলে ব্যক্তিটি হাতের ইশারায় জেরিনের মুখের বাঁধন খুলে দিতে বলে। মুখের বাঁধন খোলার সাথে সাথে জেরিন চিৎকার দিয়ে ওঠে এবং খুবই হিংস্রতার সাথে বলে, তোরা একটাও বাঁচবি না। আমার সাথে এমন করার ফল খুবই খারাপ হবে তোদের। আমার বাপি তোদের একটাকেও ছাড়বে না বলে দিলাম। আমি বাপিকে সব বলবো। জেরিনের এমন কথায় ছেলেগুলো হাসতে থাকে। তাদের মাঝে একজন হাসতে হাসতেই বলে, বেঁচে ফিরলে তো বলবেন। একটা ডেভিল হাসি হেসে দেয় সবাই। জেরিনের মাঝে আতঙ্ক ভর করে। সে আবারও চিৎকার দিয়ে বলে, তোরা কারা? কি চাস আমার থেকে? আমি তোদের কি ক্ষতি করেছি? আমি যেতে দে তোরা প্লিজ। আবারও ছেলেটি বলতে থাকে, ম্যাডাম আপনি কি করেছেন তা না হয় ওপারে গিয়েই শুনবেন কেমন? আবারও জেরিনের মুখ বেঁধে দেয়। সব ছেলেরা মিলে জেরিনকে ধরে গাড়িতে ওঠায়। কালো কোট পরা ব্যক্তিটি শুধু ইশারা করে জেরিনকে নিয়ে যাওয়ার জন্য। ছেলেগুলো তার কথা মতো কাজ করে। ওরা গাড়ি নিয়ে চলে যাবার পর কালো কোট পরা ব্যক্তিটির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আজ তৃতীয়বারের মতো একই স্টেশনের পাশের ব্রিজটার নিচে আরেকটি লাশ পাওয়া গেল। লাশটি দেখে বোঝা যাচ্ছে খুব টর্চার করে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে লাশটিকে ভালোভাবে সার্চ করে দেখা গেল সে একই চিহ্ন যা এর আগের দুটো লাশে পাওয়া গিয়েছিল। পুলিশ বুঝতে পারল একই ব্যক্তির কাজ এটা, তবে এটা বুঝতে পারল না কে করেছে এমন। উফ, মেরে দিল রে আম্মু। গাড়ির ধাক্কা খেয়ে মিহু বসে বিলাপ করছে। ওই শালা, তোর গাড়ি নিয়ে ভার্সিটির মাঠে আসার স্বাদ মিটে দেব। আমার তো মেরেই ফেলেছিলি, তোকে তো খুন করা লাগে। ওই হারামজাদা, বাইর হওয়া বলছি গাড়ি থেকে। মিহুর কথা শুনে গাড়ি থেকে কারোর বের হওয়ার নাম নেই। তার উপর গাড়ি একটু ব্যাকে নিয়ে মিহুর পাশ কেটে চলে গেল। মিহুর দিমাগ এতেই চটে গেল। ধুলো ঝাড়তে ঝাড়তে গাড়িতে থাকা ব্যক্তিটিকে ভীষণ বকতে লাগলো। ক্যান্টিনে পৌঁছে মিহু দেখতে পেল তিথি, পিয়াস, চৈতি, বিপুল সবাই বসে আড্ডা দিচ্ছে। ওদের আড্ডা দিতে দেখে মিহুর রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। ওদের কাছে গিয়ে বলতে শুরু করলো, ওই হারামিরা, এক একটা বান্দর বান্দরিনী, এদিকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছি, তোরা আড্ডা মারছিস। কই, তুই তো ঠিকই আছিস। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো মনে হচ্ছে না রে। তার মানে তোরা কি আমি হাসপাতালে ভর্তি হলে খুশি হতি? না বেবি, তোমার কিছু হোক, আমরা এমন কেউ কি চাইতে পারি বলো? তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। ওই, তোরা মিহুর সাথে কি ঢং করতেছিস? ওর কথায় লেগেছে, আগে দেখ। ও হ্যাঁ, তোর কোথায় লেগেছে? আর এমন হলো কিভাবে? কইস না বইন, এক হারামজাদা আমার মার্ডার করতে চেয়েছিল। শালার অ্যাটিটিউড দেখে আমি অবাক। একে তো আমায় গাড়ির ধাক্কা দিল, তার উপর আমায় সরি না বলেই গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। শালাকে ধরতে পারলে এমন মাইর দিব যাতে জিন্দেগিতে না ভুলে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তো এখন থামবি? এখানে আর বস, আর বল কে এমন করেছে, আমরা দেখে নেব। দেখলে কি আর তোদের বলতাম নাকি? সবাই অবাক হয়ে বলল, মানে? আরে ব্যাটা তো গাড়ি থেকে বেরই হয়নি, আর কালো কাজ থাকায় দেখতে পারিনি কে। খুব ভালো করেছিস। আচ্ছা, টেনশন নিস না, আমরা খুঁজে বের করব, আর তাকে সেই ধোলাই দেব, কেমন? হ্যাঁ। ওরা সবাই গল্পগুজব করতে থাকে। এর মাঝে মিহুর পেছনে থেকে দাঁড়িয়ে এক্সকিউজ মি যে এইটুকু কথা বলল তাকে দেখে মিহুবাদে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। নিজ জায়গায় একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিহু। একটু নড়াচড়ন হলেই ওর শেষ। এক পায়ের উপর ভর দিয়ে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন কাজ তা আজ বুঝতে পারল মিহু। একটু টু শব্দ করতে পারছে না। যদি কোনো কথা বলে সে তাহলে হাতের ওপর বেতের বাড়ি পড়বে। এই ভয়ে চুপসে আসে সে। আপনার কিছু না বুঝলে চলুন কিছু সময় আগে ফিরে যাই। এক্সকিউজ মি কথা যে বলল তাকে দেখে পিয়াস, তিথি, চৈতি ও বিপুল সবাই দাঁড়িয়ে যায়। মিহু ওদেরকে দেখে এভাবে দাঁড়াতে দেখে বলে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? বস না। আর আপনি কে? মিহুর সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন একটি দুধের সাগরের মধ্য থেকে উঠে এসেছে। এতটা ফর্সা কেউ হতে পারে বলে মিহুর
যা ভুল ধারণা ছিল আজ তা প্রমাণ পেল। ছেলেটির গায়ের রং যেমন ফর্সা তেমন তাকে দেখতে। ছেলেটিকে দেখে মিহু হাঁ করে তাকিয়ে আছে। এরপরেই ছেলেটি শান্তভাবে বলে ওঠে, সরি। মিহুর কপাল হালকা ভাঁজ করে তারপর সে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করেন ওনাকে, আপনি কে ভাইয়া, আর সরি বা কাকে বলছেন? চোখ থেকে সানগ্লাসটি সরিয়ে হালকাভাবে চোখের পলক ফেলে ছেলেটি। চোখের পলক ফেলার এমন বিশেষ প্রক্রিয়া দেখে মিহু হতবাক হয়ে আছে। চোখের পলক কিভাবে ফেলতে হয় তা এই ব্যক্তিটির কাছ থেকে শিখতে হবে মিহুর। তবে এখন এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি গুজে নিয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে উদ্দেশ্য করে বলে, আপনি কি কিছু করেছেন যে সরি বলছেন? এবার ছেলেটি চোখ উল্টিয়ে মিহুর চোখের দিকে তাকায়। তখন গাড়িটা আমি চালাচ্ছিলাম। আমি বুঝতে পারিনি আপনি কোথা থেকে সামনে চলে এলেন। আপনাকে এই জন্যই সরি বলতে আসা। মিহু এতক্ষণ মনে মনে চিন্তা করছিল ছেলেটি কি সুন্দর, কি ভালো। কিন্তু যখন শুনল ওকে গাড়ি চাপা দিয়েছিল, তখন মনে মনে সব চিন্তা বাদ দিয়ে বলে উঠল, ও তাই নাকি? নিজের চোখ রসগোল্লার মতো বড় বড় করে কোমরে 2 হাত রেখে ছেলেটির অনেকটা ক্লোজে গিয়ে মিহু বলে কথাটি। মিহুর এমন আচরণে ছেলেটি হালকা অবাক হওয়ার ভঙ্গিমা করে। তবে মিহুকে এমন দেখে তার হাসিও পায়। হাসিটা মনে মনে কন্ট্রোল করে মিহুকে বলে, আমি তখন বুঝতে পারিনি। বুঝতে পারিনি? তাহলে বুঝতে পারলে তো গাড়িটা আমার উপর চালিয়ে দিতেন। ওদিকে পিয়াস, তিথি, চৈতি, বিপুল সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে, কিছু বলতেও পারছে না। কারণ মিহুর যখন রাগ হয় তখন ওকে কেউ থামাতে পারে না। মিহু মাথা চুলকে কি যেন চিন্তা করল। ছেলেটি মিহুর এমন অবস্থা দেখে রাগ করলেও হালকা বিরক্তি নিয়ে বলে উঠল, আপনাকে আমি সরি বলছি, এখন সরিটা গ্রহণ না করার আপনার ব্যাপার। তবে আমি চাই আপনি সরি গ্রহণ করুন। একটা মানুষ নিশ্চয় অকারণে কাউকে আঘাত করতে চাইবে না, তাই না? সে তাড়াতাড়ি গ্রহণ করলে করুন, আমার ক্লাস যেতে হবে। মিহু সামান্যকে এসে ভুরু নাচিয়ে বলে, ক্লাস? আমার মনে হয় সবাই ঘাস কাটি, তাই না? আমাদের দেখে মনে হয় না আমরা ক্লাস করি, তাই না? ক্লাস করতে আসছে দেখো। না না, আপনি ভুল ভাবছেন। আপনি আমার সরি রাখুন, আমি আমার আঘাতটুকু রেখে দিই, কেমন? এইটুকু বলে নিজের ফ্রেন্ডদেরকে টেনে নিয়ে ক্যান্টিনের বাইরে চলে আসে সে। ছেলেটি হালকা একটি মুচকি হাসি হেসে সানগ্লাসটা আবারও পরে নেয়। এরপর সেখান থেকে বেরিয়ে চলে যায়। লাল জামায় একটা সাদা দাগ হয়ে যাওয়াতে মিহু ওয়াশরুমে চলে যায় দাগটি ধুতে। তবে এমন একটা দাগ লেগেছে যেটা কখনোই উঠবে না দেখে মনে হচ্ছে। তবু অনেকটা সময় ধরে নিজের জামার দাগ তুলতে ব্যস্ত ছিল মিহু। তাই ওইদিকে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। হালকা হালকা দাগ ওঠার পর ক্লাসরুমের দিকে পা বাড়ায় সে। ক্লাসরুমের দরজার কাছে এসে ঘড়ি দেখে অলরেডি 25 মিনিট দেরি হয়ে গেছে। তাই আর দেরি না করে দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? টিচার ক্লাস নিচ্ছিল। তবে এমন কথায় ক্লাস থামিয়ে ঘুরিয়ে তাকায়, কারণ এত লেট করে কে আসবে সময়। ঘুরে তাকানোর পর দেখে মিহু দাঁড়িয়ে আছে মার্কার ও ডাস্টার হাতে। সকালের ওই ছেলেটিকে দেখে মিহু অবাক না হয়ে পারে না। অতটা অবাক হয় না এখন সে, কারণ এই টিচারের সাথে খারাপ বিহেভ করা হয়েছে। আর এখন সে মিহুকে কি শাস্তি দিতে পারে তা নিয়ে ভাবছে। প্লিজ কাম ইন, টিচার বলে ওঠে। মিহু এটা শুনে খুব খুশি হয়। তাই দেরি না করে রুমে ঢুকে নিজের ফ্রেন্ডের কাছে একটা সিটে বসতে নেয়। অমনি স্যার বলে, ওয়েট ওয়েট, আপনি সিটে বসবেন না? মানে? তাহলে কোথায় বসবো স্যার? এই বেঞ্চের উপর 1 পা উঠুন এবং 1 পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকুন। স্যারের এমন কথায় মিহুর মুখটা কাদো কাদো হয়ে যায়। মনে মনে স্যারকে 1000টা গালি দিয়ে বেঞ্চে উঠে দাঁড়ায়। এখন ওদের সেই স্যারও তখন ক্লাস নিতে শুরু করে। এবার তিনি স্টেজে গিয়ে ক্লাস না নিয়ে মিহুর সামনে থেকেই দাঁড়িয়ে লেকচার দিতে শুরু করেন। এর মাঝে মিহুর পা নড়তে শুরু করে এবং দেখা যায় এক পর্যায়ে মিহু পড়ে যেতে নেয়। তখনই মিহুর কোমর শক্ত করে জড়িয়ে আছে একজন। কোমর এমনভাবে জড়িয়ে ধরায় ওর খুব কাতুকুতু লাগছে। বেঞ্চের ওপর থেকে পড়ে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে হাত দিয়ে সেই যে চোখ বন্ধ করে আছে, সে চোখ খোলার নামই নেই। ওদিকে বারবার ইচ্ছে করছে কেউ মিহুর কোমরের চিমটি কাটছে, কে ওর সারা শরীরে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরতে চাইছে। এমনটা হালকা অদ্ভুত লাগায় সে নিজের চোখ খোলে, দেখে যে ও চৈতি ও তিথির কোলের উপর পড়ে আছে। আর ওরা দুজন মিহুকে এতক্ষণ ধরে ওভাবে চিমটি কেটে যাচ্ছিল। সামনে থাকা স্যার তিথি ও চৈতির দিকে অগ্নিদৃষ্টি দেখছে। মিহু ওদের কোলে আর পড়ে না থেকে উঠে দাঁড়ালো। স্যার মিহুর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, নাও ইউ ক্যান সিট ডাউন। মিহু স্যারের কথা মতো বসতে নিলেই ক্লাস আওয়ারের ঘন্টা বাজল। স্যার সব স্টুডেন্টের বিদায় জানিয়ে চলে গেল। স্যারের যাওয়ার সাথে সাথে ধারাম দিয়ে বেঞ্চে বসে পড়ল মিহু। খুব উৎফুল্লতা নিয়ে মিহুকে এক একে নানান প্রশ্ন করতে থাকে তিথি ও চৈতি। মিহু বা চোখের ভ্রু নাচিয়ে ওদেরকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা এই স্যারটা কে রে, নতুন নাকি?
চৈতি মুখে একটা চিন্তার ছাপ নিয়ে বলে, নতুন নয়, তবে পুরাতনও নয়। কথাটি শুনে চৈতির কথায় মিহু আরেকটু মনোযোগী হয় এবং কপাল কুঁচকে বলে, মানে? ওনার নাম সাই কর্ণব। এই তো, তোর এই ইউনিভার্সিটিতে আসার 1 মাস আগে এখানে জয়েন করেছেন। তবে উনি 1 মাস ক্লাস নিতেন না। ওনার নাকি কি একটা জরুরি কাজে ফরেন যেতে হয়েছিল, তবে আজ উনি হঠাৎ করে ফিরেছেন। বুঝলাম, কিন্তু 1 মাস উনি কোথায় ছিলেন সেটা আমরাও জানি না। হতে পারে অফিসিয়াল কোনো কাজে। তবে একটা জিনিস খুব অদ্ভুত, জানিস? উনি কারোর সাথে তেমন কথা বলেন না। ক্লাস নেওয়ার শেষ, ওনার কাজও শেষ। তবে আজকে অ্যাক্সিডেন্টলি তোর সাথে উনি কথা বললেন। তাহলে আমি তো খুব লাকি, তাই না? কারণ আমাদের ভার্সিটির সব মেয়েরা তার জন্য পাগল, বলা যায় চোখের মণি। আর সেখানে তুই ওনাকে ওভাবে কথা শোনালি। যা, বাদ দে, আমাদের টিচার হয়, এসব টপিক বাদ দিই। এটা বল, আমি তোদের কোলে কিভাবে পড়লাম? আমার তো ফ্লোরে পড়ার কথা ছিল। মিহুর এমন কথায় ওরা 4জন ফ্রেন্ডই হেসে চলেছে। এদের মাঝে বিপুল হাসতে হাসতে বলে ওঠে, তুই হালকা ম্যাড আছিস জানতাম, কিন্তু এতটা তো জানতাম না। মিহুর মুখ বাঁকা হয়ে যায় কথাটি শোনার পর। এরপর অভিমানী সুরে বলে, ও, আমি তাহলে পাগল হয়ে গেলাম, তাই না? তা নয়তো কি, তুই একদম স্যারের গায়ের ওপর পড়তি, কিন্তু স্যার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিলেন, যার জন্য তুই ওদের কোলের ওপর পড়েছিলি, বুঝছিস? এই ব্যাপার। আচ্ছা শোন, তোরা থাক, আমি আজ আসি, কেমন? মিহুর কথা শুনে ওরা সবাই মুখ গোমরা করে ফেলে। চৈতি ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো সুরে মিহুকে বলে, কেন রে, একটা ক্লাসই তো হলো মাত্র, এখন কেন যাবি? ধুর, আমি কি একেবারে যাচ্ছি নাকি? আধা ঘন্টা পর তো আবার চলে আসবো। ও, কিন্তু কেন? অত কেন এর উত্তর দিতে পারবো না, ফিরলেই বুঝতে পারবি। মিহু কথাগুলো বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে গেল। দেখছেন, এতদিনেও আপনাদের সাথে পরিচয় করানো হলো না মিহুর। চলুন আজ পরিচয় করিয়ে দিই। অপর্ণা মেহজাবিন ওরফে মিহু অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। 1 মাস আগে সে এই নতুন ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। খুবই মিষ্টি একটা মেয়ে মিহু। ওর চাঞ্চলতার জন্য খুব অল্প দিনে সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। গায়ের রংটা লাল ফর্সা, চোখের মনিটা বাদামি রঙের, হাসলে দুগালে খুব সুন্দরভাবে টোল পড়ে, দেখতে খুবই সুন্দরী। বাসায় বাবা মাও একটা ছোট বোন আছে। এখনকার জন্য এইটুকু জানুন, বাকিটুকু ধীরে ধীরে জানতে পারবেন। আধা ঘন্টা পর মিহু ফিরে আসলো। চৈতিকে ফোন করে জানতে পারলো ওরা সবাই ক্যান্টিনে। 1 মুহূর্ত দেরি না করে ক্যান্টিনে চলে গেল মিহু দৌড়ে। ক্যান্টিনে 1.5-2 ঘন্টা আগে অন্যরকম ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কেউ সাজিয়েছে। তিথি চৈতি মুখ ফুলিয়ে বসে আছে। ওইদিকে মিহু পেছন থেকে এসে চৈতির চোখ ধরে ফেলল। চৈতি বারবার কাতরাচ্ছে চোখ ছাড়ানোর জন্য, তবুও মিহুকে ছাড়ছে না। 5 মিনিট পর ওকে চোখ ছেড়ে দিল মিহু। চৈতির চোখ খোলার সাথে সাথে ওর ফ্রেন্ডরা সবাই ক্যান্টিনে একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ চৈতি। এমন কিছু কথা চৈতি কল্পনা করেনি। সবাই মিলে এইভাবে ওকে সারপ্রাইজ দেবে এটা ভেবেই ওর চোখে জল চলে এলো। টেবিলের উপরে থাকা কেক পাশে থাকা চাকু দিয়ে 5 জনে মিলে কাটলো। এরপর আপনারা জানেন কি হয়, মানে কেক মাখামাখি। বিকেলে 5 জন একসাথে একটা রেস্টুরেন্টে ঢুকলো। আজ চৈতি ওদেরকে ট্রিট দিল। সারাটা দিন অনেকটা মজা করে যে যার বাসায় চলে আসলো ওরা। রাত্রি 2টা বেজে চলেছে। একটা ছেলে রাতভর বাড়ি থেকে বাসায় ফিরছে, এক হাতে টর্চ এবং এক হাতে মোবাইল ফোন। রিক্সাওয়ালা এত রাতে গলির ভিতরে ঢুকতে পারবে না বলেছিল, তাই মেইন রোডের পাশেই ছেলেটিকে নামিয়ে দেয়। এখন গলিটা শুনশান হবারই কথা। রাত যেখানে 2টো বাজে, ছেলেটি শান্ত পায়ে হেঁটে যাচ্ছে বাড়ির পথে। মনোযোগটা মোবাইলের ওপর থাকায় কিছু মনে করছে না সে, কারণ কেউ একজন তাকে ফলো করছে সেটা সে টের পাচ্ছে না। ফোন টিপতে টিপতে ছেলেটি কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। সাথে সাথে একটা অশ্রাব্য ভাষায় গালি দিল সে। দেখলো একটা উঁচু ইট হয়ে আছে, ইটের উপর একটা লাথি মেরে আবার নিজের চলার পথে মনোযোগ দিল। ছেলেটি বুঝতে পারছে কেউ ওকে ফলো করছে। একটু দূরে গিয়ে থেমে চারপাশে টর্চ ঘুরে দেখল, না, কোথাও তো কেউ নেই। সে মনে করলো হয়তো মনেরই ভুল। যেতে যেতে একটা হাত ছেলেটির কাঁধে পড়ল। ছেলেটি যায় যে অবস্থা, কারণ এত রাতে কেউ ওকে এভাবে ফলো করবে। সামনে থেকে যতটুকু ঘাড় ঘোরালো একজনকে দেখা যায়, ছেলেটিও ততটুকুই ঘাড় ঘোরালো এবং দেখলো সম্পূর্ণ কালো সাজে একজন ওর দিকে মুখ করে আছে। মুখটা একটা কালো মাস্ক থাকায় বোঝা যাচ্ছিল না মানুষটিকে। ছেলেটি এসব দেখে এক চিৎকার দিয়ে সেকেন্ডের মধ্যে দৌড় পালালো এবং কালো ব্যক্তিটি রাস্তার পাশে দেয়ালে সজোরে লাথি মারল এবং রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। সকাল হতে না হতেই মিহুর মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে মিহু এরা 1 মুহূর্ত দেরি করে না। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসার সবাইকে বিদায় দিয়ে কোন এক উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সমস্ত রুমে ধোয়া। মিহু ও বিপুল কাশতে কাশতে রুমে ঢোকে। রুমে সিগারেটের ধোয়ার পরিমাণ এতই বেশি যে কিছুই দেখা পাওয়া মুশকিল। লাইট জ্বালিয়ে দিলে মিহু দেখতে পেল খাটের ওপর চিত হয়ে পড়ে আছে একজন।
ওরা দুজনে তাড়াহুড়া করে তাকে উল্টো দিকে ফেরায়। মিহু ও বিপুল দুজনেই অবাক হয়ে যায় পিয়াসের এমন অবস্থা দেখে। পিয়াসের ঠোঁটের এক কোণায় হালকা রক্ত জমে আছে, আর চোখের নিচে কালো দাগটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। একা বাসায় থাকায় কেয়ার করার মতো কেউ নেই, শুধু একটা বউ আছে যে রান্না করে দিয়ে যায়। মিহু ও বিপুল মিলে পিয়াসকে ধরে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেল। হাসপাতালের বেডে শুয়ে আছে পিয়াস, পাশে দাঁড়িয়ে আছে মিহু ও বাকি সবাই। যখন পিয়াসের হালকা জ্ঞান ফিরল তখন চোখ বন্ধ অবস্থাতেই বিড়বিড় করে বলছিল, খবরদার না, আমাকে কিছু করো না প্লিজ। পিয়াসের এমন কথা শুনে মিহু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত সুরে বলল, পিয়াস তুই ঠিক আছিস? কে তোকে কি করবে? এই পিয়াস। পিয়াসের কানে মিহুর কথাগুলো পৌঁছতেই ধুরমুর করে উঠে বসল সে। ওর এমন হঠাৎ উঠে বসে বাকিরা হালকা অবাক হলো। ওরা সবাই একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকলো, এসব কিভাবে হলো? এমন প্রশ্নে পিয়াস অনেকটা ঘাবড়ে গেল। বেডের পাশে থাকা স্যালাইনটি ছুড়ে দিল ফ্লোরে। বিপুলকে যতই শান্ত করার চেষ্টা করছে ও ততই রেগে যাচ্ছে। এক পর্যায়ে ডাক্তার এসে পিয়াসকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পিয়াস ঘুমিয়ে পড়ল। পিয়াসের এমন কাণ্ডে মিহু বাকিরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। চৈতি কান্না করছে, কারণ পিয়াস ও চৈতির মাঝে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে। মিহু চৈতিকে সান্ত্বনা দিচ্ছে। বিকালের দিকে ওরা পিয়াসকে বাসায় নিয়ে যায়। পিয়াস খুব একটা কথা বলে না ওদের সাথে। এ ব্যাপারে নিয়ে ওরা সবাই টেনশনে আছে, কারণ এই একদিনের মাথায় এমন কি হলো যে পিয়াসের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো। পিয়াস বারবারই পলিটিক্স নিয়ে থাকতে পছন্দ করে। ভার্সিটিতে পলিটিক্সে ওর বেশ নামডাক আছে। নিজের ফ্রেন্ডেরও সবসময় ঝামেলা থেকে বের করে, আবার নিজেও ঝামেলায় পৌঁছায়। সন্ধ্যার দিকে মিহু, চৈতি, তিথি ও বিপুল পিয়াসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। রাত 8টা। একটা সুবিশাল বাংলো বাড়ির বিশাল ডাইনিং টেবিলে বিভিন্ন রকম খাবার সাজানো রয়েছে। যিনি খাবারগুলো খাবেন তার জন্য ডাইনিং এরিয়ার পাশে রয়েছে 4 জন সার্ভেন্ট। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে একজন নেমে এলো। তার সাথে সাথেই সব সার্ভেন্ট এক একে নিজের কাজ শুরু করতে লাগলো। কেউ খাবার এগিয়ে দেয়া, কেউ গ্লাস এগিয়ে দেয়া, কেউ মুখ মুছে দেয়া, আবার কেউ হাত ধুয়ে দেয়া। এত সুখ খুব ভাগ্য করে পায় মানুষ। এত সুখ থাকার পরেও এই মানুষটির প্রতি রাতে নিজের অন্তরালে চোখের জল ফেলে। কিছু কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকা কঠিন, তবুও মানুষটি আজও বেঁচে আছে। কোনো কিছুর প্রতীক্ষায়, কোনো কিছুর জিদে, নয়তো কারোর থেকে কিছু ছিনিয়ে নিতে। নিজের স্কুটি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় মিহু। মিহুর স্কুটিটা পিঙ্ক কালারের এবং সে তার এই স্কুটিটা প্রচণ্ড ভালোবাসে। স্কুটিতে কেউ হালকা দাগ দিলেই মিহু রেগে যায়। তাহলে যদি সেটার সামনে লাঠি কেউ ভেঙে দেয় তার কি অবস্থা হতে পারে আপনারা বলে মনে করেন? স্কুটি চালাচ্ছে আর গান গাইছে। এর মাঝে একটা বয়স্ক লোককে দেখে মিহুর চোখ আটকে যায় সেখানে। এতে সামনে কি আছে তা খেয়াল না করেই গাড়ি চালাতে থাকে। ওদিকে একজন নিজের গাড়ির সাথে ধাক্কা দেয় মিহুকে। ধাক্কাটা আসতে লাগায় নিজেকে সামনে নেয় মিহু। তবে ওর ফেভারিট স্কুটির সামনের লাইটের কাচ ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তা দেখে মিহু নিজের স্কুটি থেকে নেমে কান্না শুরু করে দেয়। এরপর নিজের ব্যাগ থেকে পানি ভর্তি বোতলটা বের করে এবং গিয়েই দেয় গাড়ির সামনে কাচের উপর এক বাড়ি, যার ফলে গাড়ির সামনের কাচটা না ভাঙলেও অনেকটা ফেটে যায়। গাড়িতে থাকা লোকটি মিহুর এমন ব্যবহারে রেগে বেরিয়ে আসে। মিহু একটা কালো 3 পিস পরেছে, চুলগুলো বেনুনি করা, কাঁধে ব্যাগ ঝোলানো। মিহুকে দেখে যতটা সাদাসিধা মনে হবে ও ততটাই চালাক। যাই হোক, এখন আসে আসল কথায়। লোকটি গাড়ি থেকে বেরিয়ে বলল, এই মেয়ে, তুমি আমার গাড়ির কাচ কেন ভাঙলে? এই মেয়ে, কথা বলছো না কেন? আপনি আমার স্কুটির সামনে লাইট কেন ভাঙলেন আগে সেটা বলুন। কোমরে হাত রেখে, হাউ চিপ, তোমার গাড়ির লাইট আমি ভাঙবো কেন? ওটা তো আমার গাড়ি থেকে লেগে ভেঙেছে, আমি তো ভাঙিনি। মিহু কিছুক্ষণ মাথায় হাত দিয়ে ভেবে উত্তর দিল, ও তাই নাকি? আমি তো আপনার গাড়ির কাজ ভাঙিনি, আমার এই বোতলটা পরে ভেঙে গেছে। ওই মেয়ে, মুখে মুখে তর্ক করা তো ভালো শিখেছে দেখছি, বাবা মা শিক্ষা দেয়নি। এরপর ছেলেটির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। আসলে কি, মিহু ওর বাবা মাকে প্রচুর ভালোবাসে। বাবা মা সম্বন্ধে কেউ কিছু বললে মিহুর মাথা গরম হয়ে যায়। তবে আজ পর্যন্ত মিহুর বাড়ির আশেপাশের লোকজন জানে মিহু ওর বাবা মাকে নিয়ে ততটা আধিক্যতা করে না যতটা ভালোবাসার মানুষের কাছে বলে বেড়ায়। থাপ্পড়টা গালে পড়তেই ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে না। ভরা পাবলিকে একটা মেয়ের হাতে থাপ্পড় না খাওয়ার চেয়ে গাড়ি নিয়ে চলে যাওয়াটাই শ্রেয় মনে করে ছেলেটি। চলে যাবার পর মিহু রাগে ফুঁসতে ফুঁসতে স্কুটি নিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটি পৌঁছে তিতির কাছে জানতে পারে পিয়াস কিছুদিন ভার্সিটি আসবে না। মিহু এই বিষয়ে আর খুব একটা জোর দেয় না, কারণ সে জানে পিয়াসের শরীর ঠিক হলে এমনিতে আসবে।
কিছুক্ষণ পর একজন পিয়ন এসে মিহুকে জানায় অর্ণব তাকে ডেকে পাঠিয়েছে। মিহু জানায় তিথির সাথে আসলে হবে নাকি। পিয়ন বলে মিহুকে একাই ডেকেছেন। তিথিও কিছুটা অবাক হয়, যে কারোর সাথে কখনো ঠিকমতো কথা বলে না সে মিহুকে একা ডেকে পাঠিয়েছে, অদ্ভুত। তিথিকে ক্যান্টিনে বসিয়ে পিয়নের সাথে চলে যায় অর্ণবের রুমে। সেখানে মিহুকে পৌঁছে দিয়ে পিয়ন চলে যায়। মিহুর সৌর দৃষ্টির সামনে বসে থাকা অর্ণবের ওপর। অর্ণব মিহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে অর্ণব চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পেন স্ট্যান্ড থেকে একটা পেন্সিল তুলে নিয়ে মিহুর দিকে এগোতে থাকে তিনি। মিহুর কপাল কুঁচকে যায়। মিহুকে এভাবে দেখে অর্ণবের ঠোঁটটা হালকা হাসি ভেসে ওঠে। মিহু পেছুতে পেছুতে দেয়ালের সাথে ঠেকে যায় এবং অর্ণব এতক্ষণে মিহুর আরও কাছে চলে আসে। হাতে থাকা পেন্সিলের মাথা দিয়ে মিহুর গালে স্লাইড করে অর্ণব। এতে মিহু খানিকটা ভয় পেয়ে যায়। একটু ভারী কণ্ঠে বলে, কি করছেন এসব স্যার? মিহুর এই অবস্থা দেখে অর্ণব হো হো করে হেসে দেয়। অর্ণবকে দেখে মিহুর মনে হচ্ছে সে কোনো জোকস বলেছে, তাই কপাল কুঁচকে আবারও জিজ্ঞাসা করে, আপনি হাসছেন কেন স্যার? আমি কি এমন বললাম? আর আমাকে এইভাবে এবার ডাকার কারণ কি? অর্ণব নিজের হাসি থামানোর চেষ্টা করে শার্টের হাতা কোণী পর্যন্ত গোছাতে গোছাতে বলে, তোমার নাম তো মেহজাবিন, তাই না? সন্দেহের দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কিন্তু কেন স্যার? এবারের বসন্ত উৎসবে প্রিন্সিপাল সব অ্যারেঞ্জমেন্টের করার দায়িত্ব আমার উপর দিয়েছেন। সাজানো সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই। আর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম আর্ট, কোনো কিছু সাজানো, এইসব কিছু সম্পর্কে তুমি অনেকটা ভালো জানো। তাই এখন এসব সাজানো গোছানো সব কিছুর ব্যাপারে তুমি আমায় হেল্প করবা। কিন্তু স্যার, এসব করার জন্য তো সিনিয়ররা রয়েছে, তাহলে আমি কেন? প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন হেল্প নিলে অনলি জুনিয়রদের হেল্প নিতে হবে। স্যার, এসব করতে তো সারাদিন ভার্সিটিতে থাকতে হবে, তাহলে সো হোয়াট? তুমি কি বাড়িতে নিজের হাজবেন্ড আর বাচ্চা কাচ্চা রেখে আসছো? এমন কথা শুনে মিহু ভুরু কুচকে যায় এবং বিব্রি করে বলে, এনাকে কথা বলতে জানে না, ঝামেলায় ফেলে দিয়ে চাটান চাটান কথা বলছে। আবার কথাগুলো অর্ণবের কান অব্দি পৌঁছায় না। কিছু বললে? না স্যার, কি বলবো, বাইরে রাস্তা, কবে থেকে এসব কিছুর প্রস্তুতি নিতে হবে সেটা পরে বলবো, এখন তুমি যেতে পারো। মিহু মনে মনে ভাবছে, নিজে শেষেতে ডেকে নিয়ে এখন কেমন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। মনে মনে হাজারটা গালি দিতে দিতে মিহু বেরিয়ে চলে আসে। তিথির সাথে বিকালে হালকা শপিং করতে বেরিয়েছে মিহু। আসলে বসন্ত উৎসবের জন্যই শপিং করতে বের হওয়া। তিথির জন্য কুর্তি ও টপস চয়েস করেছিল। ও পাশেই মিহুকে ভালো মন্দের জাজমেন্ট দিচ্ছিল। কিছু একটা কারণে মিহু পাশে তাকাতেই খেয়াল করে একটা মেয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। মিহু কিছু না ভেবেই চোখ সরিয়ে নেয়। অন্যদিকে মেয়েটি এতদিন পর চিরচেনা ওই মুখটি দেখে থ মেরে যায়। মেয়েটির মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে, অর্নি। মিহু তিথির কাজ হয়ে গেলে ওখান থেকে অন্যদিকে হাঁটা দেয়। অচেনা মেয়েটি মিহুর যাওয়ার পথের দিকে ছুটতে থাকে। মিহু নিজেও টের পায় না ওকে কখন থেকে মেয়েটি ফলো করছে, তবুও কিছু বলে না। এভাবে থাকার পর একটা সময় গিয়ে মেয়েটি মিহুর সামনে এসে দাঁড়ায়। মিহুর চোখের দিকে তাকায় মেয়েটাও। এরপর ভ্রুকুচকে মিহুকে হালকা ছুঁয়ে দিয়ে হাসি মুখে বলে, অর্নি, তুই এখানে? তিথি ও মিহু মেয়েটির কথা শুনে একে অপরের দিকে তাকায়। এরপর একটু হাসার চেষ্টা করে তিথি বলে ওঠে, এক্সকিউজ মি, অর্নিকে? তিথির কথায় মেয়েটি প্রচুর অবাক হয়, কারণ মিহুর চেহারাটা এমন একটি চেহারা যা ভোলার মতো নয়। মেয়েটা আবারও মিহুকে প্রশ্ন করে, অর্নি, আমায় চিনতে পারছিস না? ভুলে গেছিস আমায়? আর তুই এখানে কিভাবে আসলি? এতদিনই তো বা কোথাও ওদা হয়ে গিয়েছিলি তুই? মিহু এবার মুখ খোলে, ওয়েট, আমাকে কথা বলার সুযোগ দিন। আপনি কে? আমরা কি একে অপরকে চিনি? আর এই অর্নিটাই বা কে? তোর কি কিছুই মনে নেই? আপনাকে চিনলে তো মনে থাকবে। আপনি কে? আমি। এটুকু বলেই মেয়েটি মনে মনে ভাবে, সে যদি এটা অর্নি না হয় তাহলে কে? না, এই যদি অর্নি না হয় তাহলে আর কিছু বলা যাবে না, কিন্তু এর ওপর নজর রাখতে হবে। আসলে আই এম সরি, হয়তো আমি আপনাকে আমার খুব চেনা কারোর সাথে গুলিয়ে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি। নো, ইটস ওকে, এমনটা হতেই পারে, হয়তো সরি বলার কি আছে। ওকে, তাহলে আমি আসি বলে একটা হাসি দিয়ে সে অচেনা মেয়েটি হেঁটে ওখান থেকে চলে আসে। মিহু মেয়েটির যাওয়ার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটা বারের জন্য ফিরে তাকায়। এরপর তিথির হাত ধরে চলে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফিরে মিহু ফ্রেশ হয়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে প্রাকৃতিক হাওয়া ওর কাছে খুবই ভারী ভারী লাগছে। হাওয়া একটু হালকা হলে ভালো হতো,
কিছু একটা গভীর চিন্তার ছাপ মিহুর চোখে মুখে জেঁকে বসেছে। এসব ভাবছিল ঠিক তখনই ওর দরজায় কেউ নক করে। ব্যালকনি থেকে বেরিয়ে রুমে গিয়ে দরজাটা খুলে দিল। দেখল ওর মা হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মাকে সাফ বলে দিল ভালো লাগছে না, যখন ইচ্ছা হবে নিজেই খেয়ে নেবে। এরপর দরজাটা ওনার মুখের ওপরই লাগিয়ে দিল। বিছানায় একটা পুরনো ডায়েরি নিয়ে বসে। এরপর কিছু একটা লিখে আবারও ডায়েরির জায়গায় রেখে দেয়। রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে। মিহু রুমের লাইট অফ করা দেখে ওর মা খাবারের ট্রেটা ফেরত নিয়ে যায় এবং নিজে গিয়ে খেয়ে নেয়। ঘড়ির কাঁটায় রাত 2টো ছুঁই ছুঁই। আজ আবার সে একই জায়গা, একটা মেয়েকে চেয়ারে বাঁধা অবস্থায় বসানো, তার পাশে 2-1টি ছেলে আছে এবং মেয়েটির সামনে সেই কালো কোট পরা ব্যক্তিটি। তবে আজ তার মুখে মাস্ক নেই। চেয়ারে বসে থাকা মেয়েটি কালো কোট পরা মানুষটির চোখে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই মানুষটার চোখ দেখে মেয়েটির গলা শুকিয়ে আসছে। টেবিলের উপর থাকা ট্যাটু মেশিনটি হাতে নিয়ে মেয়েটির পিঠে সেই একই চিহ্ন আঁকতে লাগলো। এতে করে মেয়েটি চিৎকার করে পুরো রুমটা বিষিয়ে তুলছিল। মেয়েটি ওই মানুষটিকে কান্নামাখা সুরে জিজ্ঞাসা করল, আমার সাথে কেন এমন করছিস? আমি তোর কি ক্ষতি করেছি? সে কোনো উত্তর দিল না। সে তো নিজের কাজে ব্যস্ত। মেয়েটি চিৎকার করে উঠে বলল, আমাকে প্লিজ মারিস না অর্নি, প্লিজ, তোর কাছে হাত জোর করে অনুরোধ আমার, আমায় মারিস না। পাশ থেকে একটা ছেলে ডেভিল হাসি দিয়ে বলে ওঠে, আপনাকে ছেড়ে তো দেওয়াও ওর যায় না, তাই না? মেয়েটি কাতরাচ্ছে, তবুও সেই কান্না ভরা আওয়াজ অর্নির কান পর্যন্ত পৌঁছায় না। এই অর্নিটা কে সেটা না হয় পরে জানবেন কেমন। একটা ঘুমের ইঞ্জেকশন মেয়েটির শরীরে পুশ করে দেয়া হয় যাতে মেয়েটি ঘুমিয়ে পড়ে। এরপর মাথার পেছনের অংশে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এমনভাবে আঘাত করা হয় যেটা করলে মেয়েটি মারা যাবে না, তবে সব কিছু ভুলে যাবে। এরপর অর্নি নামের সেই কালো কোট পরা মানুষটি পাশে থাকা ছেলেদের বলে মেয়েটিকে হসপিটালে নিয়ে যেতে। ছেলেগুলো অর্নির কথা মতো মেয়েটিকে তাড়াতাড়ি নিয়ে যায়। সবাই চলে গেলে শরীরে মুড়িয়ে রাখা লম্বা কোটখানা খুলে পাশে থাকা চেয়ারের ওপর ছুঁড়ে মারে। মাথার কালো টুপিটা খুলে লম্বা সিল্কি চুলগুলো পিঠ অব্দি ছড়িয়ে দেয় এবং চোখের কোণায় জমে থাকা 1 ফোঁটা জল বা হাতের অনামিকা দিয়ে মুছে নেয়। চেহারা একটা প্রশান্তি ও কষ্টে উভয়ের ছাপ নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে সে। সকালে উঠে মোবাইলে রিংটনের আওয়াজে মিহুর মেজাজ চরমে উঠে যায়। রেগে গিয়ে মোবাইলটা এক আছাড় মারে। দেয়ালের সাথে লেগে একদম ভেঙে যায় ফোনটা। এরপর বালিশে আবারও মুখ গুজে দেয়। কিছুক্ষণ পর দরজায় প্রচণ্ড কড়া নাড়ার আওয়াজ পায় সে। এক লাফে বিছানায় উঠে বসে রাগে সমস্ত বালিশে মেঝেতে ফেলে দেয়। এরপর একটা ছোট বালিশ হাতে নিয়ে দরজার কাছে যায় সে। দরজা খুলতে ওপাশে থাকা ব্যক্তিটির মুখের ওপর বালিশটি ছুঁড়ে মারে মিহু। মুখের বালিশটি সরিয়ে তিথি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল মিহুর দিকে। বালিশটি মিহুর গায়ে আচ্ছা মতো মারা শুরু করল সে। যদিও মারগুলো লাগছে না, তাও তিথি অমন করছে, কারণ বালিশটি সোজর নাকে লাগায় অনেকটা ব্যথা পেয়েছে আর বারবার শুধু হাঁচি হচ্ছে। মিহু এবার তিথির হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে রাগী গলায় বলে, হ্যাঁ রে, 7 সকালে কি পেয়েছিস? আমায় ঘুমোতে দিবি না নাকি? 7 সকাল তাই না? ঘড়িতে দেখ কটা বাজে। মিহু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। ক্লাস 11টায় আজকে, তাই খুব আরাম করে ঘুমাচ্ছিল সে। আর তিথি এসে ওর ঘুমের 12টা বাজিয়ে দিল। রাগে জলজল করতে থাকা চোখে তিথির দিকে তাকিয়ে বলে, তোর কি চোখ কানা হয়ে গেছে? বাজে সকাল 9টা আর তুই এসেছিস আমায় জাগাতে? ও তাই না, আচ্ছা তোর ফোন চেক কর তো। ফোন চেক করে কি হবে? কি আবার হবে? অর্ণব স্যার কল দিয়েছিল, ধরিসনি কেন? মিহুর চোখ ছানা বড় হয়ে গেল। নয় হ্যাঁ, তোর ফোন চেক কর। তিথির কথা শুনে মিহু তার ফোন চেক করতে যাবে, কিন্তু ফোন খুঁজে পায় না। ওইদিকে তিথি দেখল মেঝেতে মিহুর ফোন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। মিহুর মাথার পেছন থেকে হালকা একটা বাড়ি মেরে তিথি বলে, ওই হারামি, এখানে নিজের ফোন ভেঙে আবার কোথায় করছিস? হল্লা, মোবাইল ভাঙলো কিভাবে? বলি বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। হয়েছে, এত ন্যাকামো করতে হবে না, নিজেই ভেঙে এখন নিজেই কান্না করছে, আজব মাইরি। তুই বেশি কথা বলিস না বলে একটা ভেঙচি কেটে দেয় মিহু। আচ্ছা শোন, বসন্তের ইভেন্টটার সমস্ত আয়োজন শেষ না হওয়া পর্যন্ত স্যার তোকে সহ আমাদের 4 জনকে সকাল সকাল ভার্সিটি পৌঁছাতে বলেছে। কেন এত সকালে কি করতে যাব? ইটিস পিটিস নাকি? একটা দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে বলে, আরে ধুর, এসব দায়িত্ব পালন তো করতে হবে,
তারপর স্যারের করা নির্দেশ, আমাদের এটা একটা ক্লাসও মিস করা যাবে না। তাই সকাল সকাল সব কাজ শেষ করে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে সকলকে। ও বুঝলাম, কিচ্ছু বুঝিসনি। জায়গা রেডি হ। আচ্ছা আচ্ছা, তুই 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিট রেডি হয়ে আসছি, কেমন? তিথি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। একটা হোয়াইট লং কুর্তি, ব্লু জিন্স ও ব্লু কালারের ওড়না, সাথে গোল্ডেন কালারের ফিতার ঘড়ি, চুলগুলো বেনুনি করা, কপালের সামনে থাকা ছোট ছোট চুলগুলো খুব সুন্দরভাবে হাঁটার তালে তালে উঠছে। নিজের পায়ের দিকে তাকিয়ে হাঁটার গতি অনুসরণ করছে মিহু। তিথি ওর হাত ধরে থাকায় উপরে না তাকিয়ে হাঁটতে পারছে না। সামনে স্যারকে দাঁড়িয়ে থাকা দেখে মিহুর হাতটা ছেড়ে দেয় তিথি। মিহুর তো সেদিকে খেয়াল নেই, সে তার পায়ের দিকে তাকিয়ে হেঁটেই চলেছে। ওইদিকে যে সামনে থাকা একজনের সাথে ধাক্কা খেতে চলেছে তা ওকে কে বলবে? বলতে বলতে ধাক্কা খেলো সামনে থাকা ব্যক্তিটির সাথে। মিহু পড়ে যেতে নিলেই ধরে নেয় সে। তিনি অন্য কেউ নন, আসলে সে যে অর্ণব, এটা তো জানা কথা, তাই না? আচ্ছা যাকে এখন বলি। মিহুকে ধরে ফেলে অর্ণব। মিহু নিজের হাত দিয়ে জাপটে ধরে আছে অর্ণবকে। একটু পর নিজের থেকে আলাদা করে মিহুর 2 বাহু শক্ত করে চেপে ধরে। চোখ মুখ শক্ত করে মিহুর দিকে তাকিয়ে ধমকের সুরে অর্ণব বলে ওঠে, মাথা নিচু করে হাঁটার কি দরকার? চোখে কাপড় বেঁধে হাঁটলেই তো পারো, যত সব। তোমার হেল্প লাগবে জন্য আজকের মতো সহ্য করলাম, না হলে নাও গো ফ্রম হিয়ার। কথাগুলো এত জোরেই বলে যে মিহুর চোখ বেয়ে টুপটাপ বৃষ্টি শুরু হয়। অর্ণবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায় গার্লস কমন রুমে। মিহুর চোখে জল দেখে অর্ণবের মনে কিছুটা খারাপ লাগলেও এই খারাপ লাগাটাকে মনের মাঝে ছাপ ফেলতে দেয় না সে। তাই ঘড়িটা একবার দেখে নিয়ে নিজের কাজের জন্য অন্যদিকে হাঁটা দেয় সে। জামার ডান হাতের কাঁধের অংশটুকু অনেকটা ছিঁড়ে গেছে, কাঁধের ওই জায়গাটুকু লালও হয়ে গেছে কিছুটা। এটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মিহু। পাশে বসে ওকে ওর বেস্টুরা সান্ত্বনা দিচ্ছে। মিহু কাঁদতে কাঁদতে বলছে, এ কেমন টিচার রে, এভাবে আমায় কেউ কোনোদিন বকেনি, আর এই শালা স্যার আমায় এভাবে ধুয়ে দিল। হ্যাঁ, বিপুল বলে, তোরও কি কম দোষ আছে নাকি? ওভাবে নিচে তাকিয়ে কেউ হাঁটে? মিহু কিছুটা অপরাধী সুরে মুখ গোমরা করে বলল, তাও ঠিক। আচ্ছা চল এখন যাই স্যারের কাছে। হ্যাঁ রে, ধমক খেয়ে মন ভরেনি, আবারও যেতে চাচ্ছিস স্যারের কাছে? তুই কি মনে করছিস স্যার তোকে খুব ভালো ভাববে? তোরা গেলে আয়, আমি চললাম বলি উঠে যায় মিহু। বাকিরা কোনো উপায় না পেয়ে মিহুর পিছু পিছু চলে যায়। অডিটোরিয়ামের মাঝখানে কোমরে 2 হাত দিয়ে চারপাশে দেখছে মিহু। কোনো কিছু সাজানো গোছানোর আগে সব কিছু পরখ করে নেওয়াটা ওর অভ্যাস। ইমাজিনেশনের পাওয়ারটা নাকি অনেক বেশি, আর মিহুর কাজের আগে সবসময় এই ইমাজিনেশন অ্যাপ্লাই করে। এতে ওর কাজগুলো খুব গোছানো হয়। অডিটোরিয়ামের গ্যালারিতে বসে অর্ণব তীক্ষ্ণ দৃষ্টিতে মিহুর দিকে তাকিয়ে আছে। অর্ণবের মনে মনে এটাই ভাবছে, এই মেয়েটা কেন সব বিষয় এত বেশি বেশি করে? এত চঞ্চল কেউ হতে পারে তো মিহুকে দেখলে বোঝা যায়। একবার ঘড়ি দেখছে, একবার মিহুর দিকে তাকাচ্ছে। মিহু তার ওই একই ঢঙে দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন প্রায় ক্লাস টাইম চলে এলো, তখন অর্ণবের রাগ সহ্যর সীমা ছাড়িয়ে গেল। এভাবে শুধু দাঁড়িয়ে থেকে মিহু কি পাচ্ছে সে জানে না, তবে মিহুকে এখন আচ্ছা মতো মার দিলে অর্ণবের গায়ের জ্বালা মিটত। সে ভাবছে পাগল নাকি মেয়েটা। হঠাৎ অর্ণব স্টেজে উঠে মিহুকে টান দিয়ে নিজের একদম কাছে টেনে নেয়। অর্ণবে যখন রাগ অনেকটা বেড়ে যায় সে তখন কাঁপা কাঁপা সুরে কথা বলে। নিজের রাগকে অর্ণব কখনো কখনো কন্ট্রোল করতে পারে না। এরই মাঝে কোনো এক সময় ভুল করে বসে। মিহু অর্ণবের এতটা কাছাকাছি আসায় ভয় পেয়ে যায়। নিজের ভয়ের ছাপ মুখে প্রকাশ করে না সে। অর্ণব বলে, তোমার জন্য আজকে এতটা টাইম খরচ করে এখানে বসে আছি, আর তুমি কিনা আজ করা কাজ করা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে দেখছো? আসলে তোমার থেকে হেল্পের কথাটা বলা উচিত হয়নি আমার। রাগে কটমট করতে করতে বলল। মিহু বলল, স্যার আপনি আমায় ভুল বুঝছেন, আমি তো। থামিয়ে দিয়ে অর্ণব বলল, আর একটা কথাও না, এখন যা করার আমি করব, আমার কারোর হেল্প কেন প্রয়োজন নেই। গট ইট? নাও গেট লস্ট। নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মিহুকে। মিহু খানিকটা মন খারাপ পড়লেও কিছু একটা ভেবে একটা মুচকে হাসি দিয়ে বেরিয়ে গেল। অর্ণবের মনে হলো মিহুর এই মুচকে হাসির মাঝে এমন অনেক কথা আছে যাও এই হাসিটা দিয়ে বলে গেল। তবে নিজের কাজ নিয়ে টেনশনে থাকা এসব নিয়ে আর অত মাথা ঘামালো না সে। অর্ণব ভাবল, আজ কোনো মতে এসব কাজ করা সম্ভব নয়, যা করার কাল সকালে করতে হবে আবার। এরপর সে অডিটোরিয়াম ছেড়ে চলে আসলো। টেবিলে রাখা কফির কাপটা হাতের ধাক্কায় গড়িয়ে পড়ল। এতে অর্ণবের কোলে থাকা ল্যাপটপের ওপর অনেকটা কফি পড়ে গেল। হকচকে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে পড়ল সে।
ল্যাপটপের ওপর অনেকটা কফি পড়ে যাওয়ায় তা অন হচ্ছিল না। এতে অর্ণব মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভার্সিটির বসন্ত উৎসবের জন্য রাত জেগে অনেক কষ্ট করে অডিটোরিয়াম সাজানোর প্ল্যান করেছিল ল্যাপটপে। এখন যদি সেই ল্যাপটপ নষ্ট হয়ে যায় তাহলে কি করে হবে? বেডের ওপর বসে নিজের চুল একটা একটা করে ছিঁড়তে ইচ্ছে করছে তার। টেবিলের ওপর থাকা সমস্ত কাগজপত্র হাত দিয়ে টান মেরে ফেলে দিল সে। বিছানা থেকে মোবাইলটা হাতে তুলে নিয়ে একজনকে ফোন দিল। আজ বিকেলের মাঝেই আমার সব রেডি চাই বলে আবার ফোনটা কেটে দিল। এছাড়া অর্ণবের কাছে আর কোনো উপায় নেই। কালকে অনুষ্ঠান, এই উপায় ছাড়া কালকের মধ্যে কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারা যাবে না। কিন্তু ওইদিকে মিহু যে তার দলবল নিয়ে সব কিছু কমপ্লিট করেছে তা ওনার জানা নেই। সকাল থেকে বিকাল হয়ে গেছে, মিহু তার দলবল মিলে সব কিছু সাজাচ্ছে। অর্ণবের ডাকা লোকজন এসেছিল, তবে মিহু ওদের তাড়িয়ে দিয়েছে। সব কিছু গোছগাছ করা হয়ে গেলে পুরোটা অডিটোরিয়াম দেখতে অসাধারণ লাগছে। বাকি সব টুকটাক কাজ সেরে সন্ধ্যার দিকে ওরা সবাই বাড়ি ফেরে। অর্ণবকে এখন অনেকটা রিল্যাক্স লাগছে। ভার্সিটিতে খোঁজ নিয়েছিল, কাজ শেষ এটা জানার পর আর অন্য কোনো খোঁজ নেয়নি, প্রয়োজন মনে করেননি। কাজ করতে করতে হাত পা অবশ হয়ে পড়েছে মিহুর। বাসায় ফেরার পর শুধু ড্রেস চেঞ্জ করে সেই যে বিছানায় গায়ে দিয়েছে আর ওঠেনি। খুব আরাম করে ঘুমাচ্ছে মিহু। তবে কাল যে ওর সাথে কি হতে চলেছে তাও নিজেও জানে না, কারণ যাই ঘটবে তা তো আমিই ঘটাবো। কি বলেন? নীল রঙের একটা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট, বা হাতে ঘড়ির বদলে একটা কালো ফিতা, চুলগুলো জেল দিয়ে সেট করা, সব মিলে অর্ণব আজকে সব মেয়েকে মেরেই ফেলবে নিজের লুক দিয়ে, এমন লাগছে। এমনিতেও ভার্সিটির প্রতিটা মেয়েই অর্ণব স্যারকে দেখতে একদম পাগল, কিন্তু অর্ণব স্যার কারোর সাথে সেরকম কথা না বলায় কোনো মেয়ে লাইন মারার চান্সও পায় না বললেই চলে। সেখানে মিহু একমাত্র মেয়ে যাকে অর্ণবের অনেকটা জেনুইন লেগেছিল, যে কারণে নিজে থেকেই মিহুর সাথে হালকা কথা বলেছিল। মিহুর সাথে ভাব জমাতে নয়, আসলে এটা বুঝতে সবাই কেন নিজের রূপের পেছনে ছুটে নিজের ব্যক্তিত্বটা ছোট করে ফেলে। সে যাই হোক, মিহুর সাথে সেদিন হালকা মনোমালিন্য হওয়ায় খারাপ লাগলেও দুঃখ পাচ্ছিল না অর্ণব। এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই কিছু মনে করেন নেই। গাড়ি থেকে নেমে যেই না একটু পা ফেলতে যাবে ঠিক তখনই ভার্সিটির বারান্দা ও মাঠের মাঝখানে অবস্থান করা সব মেয়েরা তাকে ঘিরে ধরে। কাছে এসে সবাই চিল্লাচিল্লি করাতে অর্ণবের ভীষণ রাগ তো হচ্ছে, এই সাথে বিরক্তটাও হচ্ছে। রাগকে কন্ট্রোল করতে না পেরে সবার উদ্দেশ্যে জোরে একটা ধমক দিয়ে দেয়। সাথে সাথে সবাই চুপ। মেয়েদের ভিড়ের থেকে খানিকটা দূরে দিয়ে একটা মেয়ে ওদের দিকে তাকাচ্ছিল। মাথায় একটা ফুলের টায়রা, বসন্তী রঙের শাড়ি, হাতে সব রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, সব মিলে যেন একটা স্বপ্নের রাজকুমারী হেঁটে যাচ্ছে। অর্ণবের খেয়াল সেদিকে হতেই যেন ভাষা হারিয়ে যায়। সে তো মিহু, তবে মিহুকেই বাসন্তী রঙের শাড়িটাতে দেখতে দারুণ লাগছে। অর্ণবের কেন জানি মনে হচ্ছে ওর সবচেয়ে অপছন্দের রঙটিও আজকে সেই পারফেক্ট কাউকে পেয়েছে। অর্ণবের অপছন্দের রং বাসন্তী কেন যেন আজ খুবই ভালো লাগছে। মিহু শুধু এদিক ওদিক নজর বোলাচ্ছে। একটু আগে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সে। অডিটোরিয়ামের পর্দার পেছনে অনেক তার থাকায় সে তারে বেঁধে পড়েছিল, তাই চারিদিকে তাকিয়ে দেখছে কেউ ওর পড়ে যাওয়া দেখে ফেলেছে কিনা। কাউকে না দেখে হাসি মুখ উঠে গেল সে। ওইদিকে আড়ালে দাঁড়িয়ে একজন হাসছে, সেটা মিহু টের পায়নি। অবশ্য মিহুকে হোঁচট খাওয়ানোর পেছনে তারই হাত। অর্ণবের কাছে মনে হয়েছিল মিহু ওকে অ্যাটিটিউড দেখায়, তাই মিহুর ওইরকম অ্যাটিটিউড ভাঙানোর জন্য তার একটা এমনভাবে প্ল্যান বেঁধে রেখেছিল যাতে তারে পা বাঁধলে মিহু পড়ে যায়। মিহুর পড়ে যাওয়াতে অর্ণবের বেশ শান্তি লাগছে এখন। নিজেকে একটু সময়ের জন্য বীর পুরুষ মনে হচ্ছে তার। সে যাই হোক, অডিটোরিয়ামে সাজানো দেখে অর্ণব ভীষণ খুশি। নিজের বা কাঁধে নিজেই দুটো বাড়ি দিয়ে বলছে, বা অর্ণব বা, একদিনের মাঝে এত সুন্দর ডেকোরেশন, নিজেকে নোবেল দিলে ধন্য লাগতো। মিহুর এখন কপাল চাপড়ানোর ইচ্ছা হচ্ছে। কখন থেকে তৃতীয় জয়ীদিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওইদিকে বিপুল ও পিয়াস কোথায় যাওয়ার কথা বলে ওকে একা রেখে চলে গেল। এই কদিনে পিয়াস অনেকটা আগের মতো হয়ে গেছে। ওইদিকে অনুষ্ঠান শুরু হতে চলেছে। মিহু নিজেকে ভালোবাসা, অনুভূতি এবং এসব থেকে দূরে রাখে। ভার্সিটিতে আসার পর কদিনের মাঝেই অনেকে ওকে প্রপোজ পাঠিয়েছিল, কিন্তু ও সবাইকে রিজেক্ট করেছে। এর মাঝে স্টেজে অনবরত অর্ণব স্যারের আগমন ঘটল। অর্ণবের চোখ মিহুর চোখে পড়তেই মিহু চোখ সরিয়ে নেয়। মনে মনে অর্ণবকে হাজার গালাগাল দিতে থাকেন। তখন অর্ণবকে সমমেয়েরা ঘিরে ধরায় মিহু ভাবে এই স্যারটাই হয়তো এমন,
রূপের ভাব দেখায়। নিজেকে কি প্রিন্স চার্মিং ভাবে নাকি? একটা আবাল ছাড়া কিছুই না এই স্যারটা। এমনভাবে মেয়েদেরকে অ্যাটিটিউড দেখায় যেন পৃথিবীতে উনি ছাড়া ছেলেদের অভাব পড়েছে। গ্যালারিতে বসে এসব ভাবতে ভাবতে একটা আওয়াজ ওকে বেশ বিস্মিত করে দেয়। মাইকে নিজের নামের অ্যানাউন্সমেন্ট শুনে মিহু অনেকটা অবাক হয়। কী কারণে, কেন এবং কিসের জন্য ওর নাম মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো তা জানতে এবার ভালো করে কান পেতে সব কিছু শুনল। সেখানে তার সেই বদমাইশ অর্ণব স্যার এটাই বলছে, আজকের পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পারফরমেন্সের অ্যাঙ্কারিং করবেন অপর্ণা মেহজাবিন ওরফে মিহু, প্রাণীবিদ্যা বিভাগ, অনার্স 2য় বর্ষ। ডান হাতে মাইক ও বাঁ হাতে একটা সাদা কাগজ নিয়ে বোকার মতো স্টেজে দাঁড়িয়ে আছে মিহু। অর্ণব স্যার যে ওকে এমন একটা বাস দিবে জানা থাকলে আজ ভার্সিটি আসতো না। ওভাবে কোনো প্র্যাকটিস ছাড়া কি অ্যাঙ্কারিং করা যায়? পর্দার আড়ালে দাঁড়িয়ে অর্ণব ভেসেই চলেছে। মিহু এর আগেও একবার এইসব করেছে, তাই আর ভয় না পেয়ে শুরু করে দেয়। সাথে তৃতীয় চৈতি থাকায় ততটা ভয় হচ্ছে না। এবারে অর্ণবকে হার মানালো মিহু। অর্ণবের ধারণা ছিল মিহু এসব অনুষ্ঠান পরিচালনা পারবে না, কিন্তু এত ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করায় সবাই মিহুকে বাহবা দিচ্ছে। মিহু ফেরার সময় অর্ণবের সাথে দেখা হয়ে বলে, স্যার বাস তো আজ খাচ্ছিলামই, কিন্তু দেখলেন সেটা আবার কীভাবে অন্যজনকে দিয়ে দিলাম। নিজের অনেকটা প্রাউড লুক দিয়ে অর্ণব মিহুর কথায় মুখে খানিকটা বিরক্ত চাপ নিয়ে বলল, রাস্তা ছাড়ো তো, কোথা থেকে যে আসে। উফ। অর্ণব চলে গেল। মিহু একগাল হেসে দিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল। অর্ণব গাড়ির কাছ নামিয়ে মিহুর যাওয়ার পথ চেয়ে হালকা মুচকে হাসি দিল। এই মেয়েটাকে ভীষণ অন্যরকম লাগে তার, কিছুটা মনের মতন আর কিছুটা অদ্ভুত, সব মেয়েদের থেকে আলাদা। পরদিন সকালে ভার্সিটিতে একটা কাণ্ডে শোরগোল পড়ে গেল। ভার্সিটির সবাই চিৎকার চেঁচামেচিতে করছে, কেউ কেউ কান্নাও করছে। এর মাঝে মিহু গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করল। ওর ফ্রেন্ডদের কাউকে খুঁজে পাচ্ছিল না। মাঠের এক কোণে অনেক মানুষের ভিড় ঠেলে গিয়ে দাঁড়ায় মিহু। গিয়ে দেখে তিথি, চৈতি ও বিপুল মাথায় হাত দিয়ে বসে আছে। চৈতি অনেক চুপচাপ হয়ে আছে, দেখে মনে হচ্ছে অনেক বড় একটা শক পেয়েছে সে। চৈতি ও তিথির পাশে গিয়ে বসে চিন্তিত সুরে ওদের জিজ্ঞাসা করে, মিহু কী হয়েছে তোদের, এমন দেখাচ্ছে কেন? নিশ্চুপ। কিরে বল, কী হয়েছে? ওরা কেউ জবাব দেয় না। জবাব না দেওয়ার ভিড়ের মাঝে একজনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? উক্ত ব্যক্তিটি কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, মিহু কাল রাতে পিয়াসের লাশ ওই বড় ব্রিজের নিচে পাওয়া গেছে। কি? মিহু যেন আকাশ থেকে পড়ল কথাটুকু শুনে। কয়েক মুহূর্তের জন্য সমস্ত দুনিয়া ওলটপালট হয়ে গেছে তার। ধপাস করে সেখানে বসে পড়ে মিহু। পিয়াসের মৃত্যুর খবরটা পুরো ভার্সিটিতে শোকের ছায়া নামিয়ে দিয়েছে বলে বলা চলে। যেহেতু পিয়াস পলিটিক্স করত, তাই সেখানকার অনেক ছেলেপেলেরা পিয়াসের মৃত্যুর ব্যাপারে রহস্য উদ্ঘাটন করার পদক্ষেপ নেয়। পিয়াসের মৃত্যুর রহস্য কেউই বের করতে পারছে না, কেননা এটাকে মার্ডার বলা চলে কিনা কি আত্মহত্যা কিছুই কেউ বুঝতে পারছে না। পিয়াসের শরীরের কোথাও আঘাত করার কোনো চিহ্ন পাওয়া যায়নি। যে কোনো মানুষ ব্রিজ থেকে পড়লে যতটুকু ক্ষতি হবে ঠিক ততটুকুই আঘাত লেগেছে বলে ডাক্তাররা বলেছেন। মিহু ও বাকিরা সবাই খুবই ভেঙে পড়েছে। ওরা ভাবতেই পারেনি পিয়াস ওদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। নিজেদের এতটা কাছের বন্ধুকে হারানোর ব্যথা অনেকটা ঘায়েল করে দিয়েছে ওদের। কিছুদিন হলো অর্ণব মিহুকে অনেকটা চুপচাপ দেখছে। আগের সেই মিহুকে অনেকটাই মিস করছে অর্ণব। সবসময় যে মিহুর মুখে হাসি দেখত, তার মুখটা এখন বিষণ্ণতায় ঘেরা, যা দেখতে অর্ণবের কাছে একদমই ভালো লাগছে না। অর্ণব ভালো করে জানেন পিয়াসের মৃত্যুটা মিহুর কাছে অপ্রীতিকর, তাই ওর এমন অবস্থা। ক্লাসের শেষে বের হয়ে যাওয়ার সময় মিহুকে বলে ক্লাস শেষে দেখা করতে। মিহু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। ক্লাস শেষে মিহু অর্ণবের সাথে দেখা করতে যায়। অর্ণব মিহুকে দেখে নরম গলায় বলে, এখন তোমায় একটু আমার সাথে যেতে হবে। মিহুর কপালে ভাঁজের রেখা পড়ে। কনফিউজডভাবে উত্তর দেয়, কোথায় যেতে হবে স্যার? আমার আজ সময় নেই। দেখো মিহু, আমার কথার উপর দিয়ে কথা বলো না। যখন বলেছে আমি আমার সাথে যাবে তখন যাবেই। কিন্তু স্যার অর্ণব নিজের হাতের আঙুল দিয়ে মিহুর ঠোঁট চেপে ধরে বলে, আমি কি কিছু জানতে চেয়েছি? মিহু মাথা নাড়ায়। অর্ণব ভ্রু নাচিয়ে বলে, তাহলে আমি যখন বলেছি তোমায় যেতে, তাহলে তোমাকে যেতেই হবে, বুঝলে? এবার মিহু অর্ণবের চোখের দিকে তাকিয়ে ভালো করে তাকায়। কি একটা মায়াবী চোখ, যেন ওই চোখ দুটো শুধু নেশায় ধরায়। মিহুর মুখের ওপর থেকে হাতটা সরিয়ে চেয়ারের ওপর থাকা কোট হাতে তুলে নিয়ে বেরিয়ে যায় অর্ণব।
গাড়িতে ওঠার পর অর্ণব মিহুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার কাছে প্রাকৃতিক সবচেয়ে কোন বিষয়টি প্রিয়? এই ধরো পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, কোনটা? আজকে আমরা সেখানে যাব। মিহুর এমনিতে অনেকটা বিরক্ত লাগছে, এমনিতেও আজ কটা দিন মনটা ভালো নেই, তার উপর এই স্যারের ঘোরার শখ জেগেছে। আচ্ছা, এত মেয়েরা আছে, তাহলে আমার সাথে কেন যেতে হলো? আমি কি একমাত্র বলির পশু? কি হলো মিহু, বলো। মিহু খানিকটা অস্বস্তি নিয়ে বলে, স্যার, আপনার যেখানে ভালো লাগে সেখানে যেতে পারেন। মিহু, আমি চাই তোমার পছন্দের একটা জায়গায় যেতে। কিন্তু কেন? আমরা তো ঘোরাঘুরির কোনো শখ এখন নেই স্যার। মিহু, তোমায় যেটা বলেছি শুধু সেটা অ্যান্সার দাও, বাকিটুকু আমি দেখে নেব। মিহুর মনটা খারাপ থাকলে একটু খোলামেলা পরিবেশের আশা করত, তবে এসব চিন্তায় কোথাও যাওয়া হয়ে ওঠেনি। জানালার বাইরে একবার তাকিয়ে নরম গলে উত্তর দেয় সে, সমুদ্র। মিহুর দিকে তাকিয়ে একটা মুচকে হেসে গাড়ি স্টার্ট করে পাড়ি দেয় এক দূরের পথে। প্রায় 1.5 কি 2 ঘন্টার মাথায় গিয়ে একটা জায়গায় পৌঁছায় ওরা। গাড়ি থেকে নামার পর মিহুর মুখে একটা প্রশান্তির হাসির ছাপ দেখা যায়, যেটা দেখার জন্য অর্ণব একদিন ছটফট করছিল। পায়ের জুতো খুলে নরম ঘাসের ওপর পায়ের ধাপ ফেলে মিহু, এতে ঘাসগুলি দেবে যায়। কয়েক পা হেঁটে গিয়ে নদীর তীরে গিয়ে পানিতে পা ডোবায় সে। এতটা হাওয়ায় নদীর স্রোত এমনভাবে বইছে, এতে করে কিছু সময় পর পর পানির ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে। পানিতে পা থাকা অবস্থায় পায়ে যখন পানির ঢেউ এসে লাগছিল, সে সময় মিহু এমনভাবে এসে উঠছিল যেন ওর কতদিনের আশা পূরণ হলো আজ। তীরের ওপরেই পকেটে 2 হাত দিয়ে অর্ণব দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণ 1 ফোঁটা হাসির রেখা, যা দেখতে অসাধারণ। সে তো নিজের হাসির দিকে খেয়াল না করে সামনেই দাঁড়িয়ে নদীর ওই অবাক করে দেয়া ঢেউগুলোর সাথে খেলা করা মেয়েটিকে দেখছে। মেয়েটির চোখে একটা অদ্ভুত ভাষা রয়েছে, যা কেউ পড়তে পারবে না। ওর চোখের ভাষা সেই পড়তে পারবে যে ওর মাঝে ডুব দিতে পারবে। অর্ণবের ভীষণ ইচ্ছে হচ্ছে মিহুর চোখের সেই ভাষাগুলো পড়ার, ওর মাঝে ডুব দেওয়ার। তবে একা একা নয়, মিহুর সাথেই ডুব দেওয়ার ইচ্ছে ওর। পেছনে ফিরে দেখে অর্ণব ওর দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন মনে হবে মিহুর মাঝে একটা অমায়িক সুখ বিরাজমান। নিজেকে এখন অনেকটা মুক্ত পাখির মতো লাগছে মিহুর। দৌড়ে গিয়ে কোনো কিছু না ভেবে অর্ণবের হাত ধরে ফেলে সে, এরপর টানতে টানতে পানির কাছে নিয়ে আসে। পায়ে জুতো থাকায় পানির মাঝে প্রায় অনেকটা বালু অর্ণবের জুতোয় ঢুকে পড়ে। এই ব্যাপারটায় খুবই আনকমফোর্টেবল লাগলেও মিহুর ওর হাত ধরে থাকা অন্যরকম ভালো লাগা কাজ করে। মিহুর এতক্ষণে হুঁশ ফেরে যে স্যারের হাত ধরে আছে সে, এতে ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মিহুকে লজ্জা পেতে দেখে অর্ণব ফিসফিস করে বলে, গাল দুটোই কি হাতটা ছুঁতে দেবে? কথাগুলো আবছা আবছা মিহুর কান অবধি পৌঁছায়। সাথে সাথে অর্ণবের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি বললেন, আবার বলুন। অর্ণব খানিকটা ঘাবড়ে যায়, কাশতে কাশতে বলে, কই কিছু কিছু বলিনি তো। ও, আমার মনে হলো কিছু বললেন, ছোঁয়া টাইপ কিছু। আরে না, হয়তো ভুল শুনেছ। হতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আপনাকে অনেক ধন্যবাদ। কেন, তোমায় নিয়ে ঘুরতে এসেছি বলে? না, সে কারণে নয়। তাহলে? ঘুরতে তো ইচ্ছে করলে আসায় যেত, তবে কি মন অনেক খারাপ ছিল। কেউ যে মন ভালো করার জন্য এভাবে একটা গিফট দেবে ভাবতে পারিনি। নিজের কাছে অনেকটা খারাপ লাগছে। আপনার সম্পর্কে অনেকটা ভুল ধারণা করতাম জানেন। নিজের ভালো মন্দের বিষয়টা আমি নিজে ডিসাইড করি, তাই বেশিরভাগ সময় বিষণ্ণতায় কাটে আমার। আজকে এখানে এসে এই খোলা হাওয়া ও নদীর জলে কি ছিল আমি জানি না, তবে একটা জিনিস অবশ্যই ছিল, সেটা হলো প্রশান্তি। অনেকে নিজের এতটুকু দুঃখ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে এমন কিছুর থেকে আলাদা হয়ে যায়, এতে করে নিজের জীবনটাকে একটু সুখের ছোঁয়া দিতে পারে না। কিছু কিছু হাওয়া এমন আছে যা শরীরে একটা আনন্দের অনুভূতি দেয়, সেটা আমি এখানে এসে পেয়েছি, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। মিহুর বলা কথাগুলো অর্ণবকে বিমোহিত করে তোলে। মিহুর প্রতি যেটুকু অনুভূতি ছিল তা যেন আরও কয়েক ইঞ্চি বেড়ে যায়। নদীর পানি খানিকটা তুলে মুখের পুরোটা ভিজিয়ে নেয় মিহু এবং অর্ণবকেও করতে বলে। পানি দিয়ে মুখটা হালকা ভিজে নেয়াতে একটা শীতল হাওয়া চোখে মুখে ছেয়ে পড়ে, যা অর্ণবকে জীবনের এই প্রথমবার এতটা সুন্দর প্রকৃতির কাছাকাছি টানে। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে অর্ণব মিহুকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। ম্যাম, আর কতদিন এই হারামজাদা কীভাবে ছেড়ে দিয়ে রাখবেন? যতদিন মুক্তভাবে থাকবে ঠিক তত কষ্টই পাবেও। কাউকে ছাড়িনি, তাহলে ওকে তো ছাড়ার প্রশ্নই আসে না।
যদি ওকে ছেড়ে দিই তাহলে বাকিদের মারার কি প্রয়োজন ছিল? আচ্ছা ম্যাম, ওই শায়েখ অর্ণব কি আসলে ভিলেন? হতে পারে আমি আসল ভিলেন, বলেই হাসিতে লুটিয়ে পড়ে অর্ণি। রাত 12টা বাজতে চলেছে, কিন্তু ওর কাছে এই সময়টা রাতের শুরু। মিহুর সামনে বসে থাকা অর্ণবের দিকে ওর বিছানার পাশে গালে হাত দিয়ে বসে আছে অর্ণব। বাথরুমে পড়ে গিয়ে পাটা মুচকে যাওয়ায় কিছুদিন ভার্সিটি যাওয়া হবে না। মিহুর ভার্সিটি না যাওয়া নিয়ে আর কেউ টেনশন করুক বা না করুক, অর্ণব ঠিকই কিন্তু চিন্তা করছিল। তাই তো থাকতে না পেরে চলে এলো মিহুকে দেখতে। কিছুটা রেগেও আছে উনি। ওদের বাসায় এসে দু একটা বকা ঝকাও দিয়েছেন মিহুকে। বকা খাওয়ার সময় মিহুর মনে হচ্ছিল অর্ণবের অক্সিজেন এতদিন এখানে ছিল, যেন ওকে দেখে স্বস্তি পেল অর্ণব। এমনটা দেখে মিহুর যতটা হাসি পাচ্ছিল ঠিক ততটাই সন্দেহ হচ্ছিল, কারণ এসব লক্ষণ তো ভালো নয়। নিশ্চয়ই কোনো ভেজাল আছে। অর্ণবকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখেও বলে, আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। অর্ণব কিছু ভাবছিল। মিহুর কথায় ধ্যান ভাঙল, একটু ভরকে গিয়ে বলল, হ্যাঁ বলো। আচ্ছা, অন্য কোনো স্টুডেন্ট হলেও কি আপনি তাকে তার বাসায় গিয়ে দেখে আসতেন? মিহুর এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না অর্ণব। সে জানে এই প্রশ্নের উত্তর তার জানা নেই, তাই মিহুকে একটা ধমক দিলেন। শাট আপ! তুমি এত বকবক করো কেন বলো তো? পা মোচকে বিছানায় পড়ে আছো, তা তোমার কথা শেষ হয় না? অন্যদিকে তাকিয়ে মিহু জবাব দেয়, আসলে কি স্যার, সব কিছু তো থেকে যায় না, যেটা থাকা সেটা হলো কথা। তাই মন খুলে কথা বলাটা আমার সবচেয়ে বেশি প্রিয়। কথাগুলোর মাঝে অর্ণব একটা বিষণ্ণতা খুঁজে পেয়েছে। ওর কিছুক্ষণের জন্য এটা মনে হচ্ছিল এই দুরন্ত মেয়েটার মাঝে কিছু তো একটা আছে, যা সে প্রকাশ করে না, যাতে মানুষ না বোঝে। সে কারণে হাসির পর্দা দিয়ে ঢেকে রাখে ভেতরের সে মিহুকে। মিহু, আমি এখন উঠি, অনেক সময় হয়ে গেছে, এসেছি। তোমার বাবা মায়ের সাথে তো দেখা হলো না। বাবা মা গ্রামের বাড়িতে গেছেন, দাদুর শরীরটা খুব খারাপ, তো তাই। আমার ছোট ভাইকে রেখে গেছেন, আজ সন্ধ্যায় চলে আসবেন বোধহয়। ওকে, তাহলে আমি আসি। বাই, অ্যান্ড টেক কেয়ার। লাফালাফি করবা না একদমই, কেমন? অর্ণব যাওয়ার সময় আবারও ফিরে তাকালো আর নরম সুরে বলল, মিহু। জি স্যার, বলুন। না কিছু না, এমনি, বলে একটা নজর কাড়া মুচকে হাসি দিল এবং চলে গেল। মিহুর মনে মনে একটা কথাই চলছিল, আমি যা ভাবছি যদি তাই হয় তাহলে তো আজ মিহুর পাটা ঠিক হয়েছে অনেকটা, হাঁটতে পারবে এখন। ওদের বাসা থেকে কিছুটা রাস্তা হেঁটে তারপর বড় রাস্তায় গিয়ে রিক্সা ধরতে হয়। হালকা খুঁড়ি খুঁড়ি হাঁটছে দেখে রাস্তায় থাকা কয়েকটা গাঁজাখোর টাইপের ছেলেরা মিহুকে উদ্দেশ্য করে বলে, দেখ দেখ দেখ, হাঁটতে পারছে না। এই যে, এভাবে হাঁটছো কেন? পায়ে ব্যথা? এসো, আমি কোলে তুলে নিয়ে যাই, কেমন? মিহু ওদের নজরআন্দাজ করেই চলে যেতে নিলে ওরা আবারও বলে ওঠে, কি হলো, আমাদের দেখে পছন্দ হচ্ছে না বুঝি? পাশ থেকে আরও একজন বলে, আরে এভাবে পছন্দ হবে না, ঘরে নিয়ে গেলে ঠিকই পছন্দ হবে। মিহুর আর সহ্য হচ্ছে না, চোখ বেয়ে পানি পড়বে পড়বে ভাব। হঠাৎ ছেলেগুলোর মাঝে একজন মুখে জোরে একটা ঘুষি পড়ল। ঘুষিটা এতই জোরে পড়ল যে ছেলেটার নাক ফেটে গেল। বাকি ছেলেগুলোর পেটে, মুখে, পিঠে, সামনে লাথি পড়তে থাকে। একে একে সবকটা ছেলেকে মেরে কাত করে মিহুর হাত ধরে টেনে গাড়ির সাথে চেপে ধরল। সে অর্ণব মিহুর গলার দুপাশে দুহাত রেখে গাড়ির সাথে চেপে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আর কোনোদিন যদি একা একা বের হতে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। কাল থেকে যদি পরনে বোরকা না দেখি তাহলে খুন করে দিব বলে দিলাম। অর্ণবের চোখে এতটা রাগ মিহু এর আগে দেখেনি। ওই ছেলেগুলোর বলা কথাতে এমনিতেই চোখে জল জমেছিল। এদিকে অর্ণবের অমন ব্যবহারে মিহু কেঁদেই দিল। মিহুর কান্না দেখে অর্ণবের এতক্ষণে হুঁশ ফিরল। নিজেকে ওর থেকে দূরে নিয়ে শান্ত গলায় বলতে শুরু করলো, লুক, আই এম সরি, বাট তুমি এদিকে কেন আসো তা বলো তো। আর হ্যাঁ, কাল থেকে বোরকা পরবা, কেমন? মিহু অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে। ইনিকে এত কেয়ার কেন করে আমার? অর্ণব মিহুকে আবারও বলে, কথাগুলো কানে গিয়েছে নাকি চিবিয়ে চিবিয়ে খেয়েছ? স্যার, আগে একটা কথা বলুন, আপনি এখানে কী করছিলেন? অর্ণব এবার একটু দোটানায় পড়ে গেল। কি জবাব দেবে? কোনো জবাব না দিয়ে মিহুকে বলল, তোমার জানতে হবে না তো শত, গাড়িতে ওঠো। কিন্তু স্যার, গাড়িতে ওঠো বলছি। মিহু আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসলো। তারপর ওরা দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ওইদিকে মিহু অর্ণবের দিকে কেউ যেন নজর রাখছে, তার খবর তো জানে না। আড়ালে বসে হেসে চলেছে সে। ক্লাসের মধ্যে একা দাঁড়িয়ে যেখানটায় প্রতিদিন মিহু বসে সেখানটায় তাকিয়ে ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ঝিলিক নিয়ে আছে অর্ণব। মিহুকে যে ও ভালোবেসেছে
এর মাঝে কোনো সন্দেহ নেই। তবে কতটুকু বাসে তা যদি মিহু জানত, তাহলে ওর হয়তো ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হতো না। আজ সেখানে সে নদীর পাড়েই মিহুকে নিয়ে যাবে সে। মিহুর মাঝে যে কী আছে তা অর্ণব ভেবে পায় না। মেয়েটা সবার থেকে আলাদা। আসলে কি আর বলা যাবে, হয়তো যাকে ভালোবাসা যায় তাকে অন্য সবার থেকে আলাদা মনে হবে, এটা নর্মাল। তবে কি মিহু মেয়েটা একদমই আলাদা? ওর মুখে হাসি থাকলে ওর ভেতরে কিছু তো একটা আছে। মনে হয় যেন হাসিটা ওর মুখে একটা পর্দা মাত্র, আর সেই পর্দাটা কেউ সরাতে পারেনি বলে ও নিজেই হাসিটা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। তবে যদি আমি সরাতে পারি, তাহলে যদি ওর মুখে সত্যিকারে হাসিটা ফোটাতে পারি। ক্লাসরুমে দাঁড়িয়ে আনমনে এসব বলছিল অর্ণব। তবে ওর কথাই যে কেউ শুনছিল তাও জানে না। যেসব কিছু শুনছিল সে অর্ণবের কাছে পরিচিত হলে অর্ণব তার কাছে ভীষণ পরিচিত, এমন পরিচিত যে কখনো ভোলার নয়। আচ্ছা, সেটা কি মিহু যে অর্ণবের সব কথাগুলো শুনছিল? ক্লাসরুমের বাইরে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল মিহু। ক্লাসরুমে একা কারুর কথার আওয়াজে থেমে যায়। কথাগুলোর মাঝে মিহু নাম শুনতে পাওয়ায় দরজার কাছে কান পেতে থাকে। অর্ণবের বলা কথাগুলো শুনে মিহুর মুখে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। আর যাই হোক, শেষমেশ ও নিজের কাজে সফল হতে পেরেছে। এটাই সেই টাইমটা যার জন্য মিহু এতটা দিন ওয়েট করে এসেছে। কপালের সামনে আসা চুলগুলোকে ফু দিয়ে সরিয়ে স্বাভাবিক পায়ে হেঁটে কোনো এক জায়গায় উদ্দেশ্যে রওনা দেয় সে। রাত 8টা বাজতে চলল। নদীর তীরে একটা সুন্দর সাদা রঙের গোলাপ হাতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কারণ অর্ণবের প্রেয়সী আজ সাদা রঙের একটা ড্রেস পরে আসবে। ওর প্রেয়সী যখনই মাটিতে পা রাখবে ঠিক তখনই নিজের মনের কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলে দেবে অর্ণব। প্রথমবার তবে কেমন একটা সুরসুরি কাজ করছে ওর, আর একটা নার্ভাস ফিলিং। অর্ণব চেয়েছিল মিহুকে সাথে করে আনবে, তবে মিহু ফোনে জানিয়ে দেয় ওর ফ্রেন্ডের সাথে আসবে এখানে। মিহুর ফ্রেন্ডের কথা বলায় আর কথা বাড়ায়নি অর্ণব। তবে এতক্ষণ তো লাগার কথা না, তা একবার ফোন করলো মিহুর নাম্বারে, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে বারবার, এবং বারবার ট্রাইও করছে অর্ণব। তবুও মিহুর ফোনে কল যাচ্ছে না। অর্ণব এবার অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেল। ঠিক আছে তো মেয়েটা? কিছুক্ষণ পর একটা আননোন নাম্বার থেকে অর্ণবের ফোন কল আসে। কলটা ধরে কানে নিতেই ওপাশ থেকে খুব চেনা একটা মেলি কণ্ঠ ভেসে আসে। ডোন্ট ওয়ারি মিস্টার শাইক অর্ণব, মিহু ইজ অ্যাবসলুটলি ফাইন, জাস্ট ওয়েট ফর 5 মিনিটস, শি ইজ অন হার ওয়ে। কণ্ঠটা প্রচুর চেনা, তবে কথা বলার স্টাইল ও অ্যাটিটিউড অনেকটা আলাদা বলে ফোনে কে ছিল ঠিক বুঝতে পারছেন অর্ণব। মিহু ঠিক আছে, এটা অর্ণবের জন্য এনাফ। তাই বাকি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে প্রপোজ কিভাবে করবে সেদিকে মন দেয়। ঠিক 5 মিনিটের মাথায় রাস্তায় অনেকগুলো গাড়ির লাইট জ্বালানো অবস্থায় আসতে দেখা যায়। এতগুলো গাড়ি আসতে দেখে অর্ণব খানিকটা খটকা লাগে। তীর থেকে রোডের মাঝে এসে দাঁড়ায় অর্ণব। ওর থেকে ঠিক 5 ফিট দূরে সবগুলো গাড়ি একে একে থেমে যায়। সব মিলে 10-12টার মতো কালো গাড়ি হবে হয়তো। এর মাঝে সেকেন্ড গাড়িটা কালো মার্সিডিজ। সবগুলো গাড়ি থেকে কালো স্যুট ও প্যান্ট পরা ছেলেরা বেরিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। দেখলেই বোঝা যায় ট্রেনিংপ্রাপ্ত সবাই। ছেলেগুলোর মাঝে একজন ওই ব্ল্যাক মার্সিডিজের ড্রাইভারের পাশের সিটের দরজার পাশে গিয়ে দাঁড়ায়। অর্ণব সব কিছু মনোযোগ সহকারে দেখছে। কি হতে চলেছে তার জন্য একদমই প্রস্তুত নেই সে। তবে যা হবে এতে অর্ণবের যে কতটা ক্ষতি হবে তা সে জানে না। কিছু একটার সিগন্যাল পেয়ে গাড়ির দরজার কাছে দাঁড়ানো ছেলেটি গাড়িটির দরজা খুলে দেয়। প্রথমে একটার সিগন্যাল পেয়ে গাড়ির দরজার কাছে দাঁড়ানো ছেলেটি গাড়ির দরজা খুলে দেয়। প্রথমে একটি হাই হিল বুট পরা পা বেরিয়ে আসে গাড়ি থেকে। গাড়ির দরজায় কালো লেডিস গ্লাভস পরা হাত রেখে পরনে সম্পূর্ণ কালো আউটফিটে বেরিয়ে আসে একটি মেয়ে। গ্লাভস পরা হাত দুটো কালো জিন্সের পকেটে ঢুকিয়ে হাই ক্লাসি লুক নিয়ে অর্ণবের দিকে এগোতে থাকে। চোখে থাকা কালো সানগ্লাসটি সরিয়ে অর্ণবের চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচে একটা ডেভিল হাসি দেয়। যিনি সামনে আছেন তাকে দেখে অর্ণবের চোখ স্বাভাবিক থাকলেও হাত পা কাঁপছে। সে ভাবতেও পারেনি এভাবে কেউ তাকে হার মানাবে। যে মেয়েটির সামনে দিয়ে হেঁটে আসছে সে যে মিহু তার মাঝে কোনো সন্দেহ নেই, কিন্তু যে লোক এসেছে সে সেটা যে অর্ণবের অনেকটা পরিচিত একটা মানুষের। এতদিন পর যে সেই চেহারাটা আবারও দেখবে তা আশা করেনি অর্ণব। হাত থেকে সাদা গোলাপটি পড়ে যায় অর্ণবের। মেয়েটি অর্ণবের ঠিক এক হাত ফাঁকাফাঁকি এসে দাঁড়ালো। পকেট থেকে ডান হাত বের করে অর্ণবের দিকে বাড়িয়ে দিল এবং মুখ খুলল। আই এম নট লেট, 5 মিনিট বলেছিলাম, দেখুন 5 মিনিটের মাঝে আপনার সামনে এসে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, আমায় এখন কি বলে রাখবেন? চোখ ঘুরে আবারও বলল, অর্পণা মেহজাবিন ওরফে মিহু নাকি
অর্ণবের কিছুটা কাছাকাছি গিয়ে আয়েশা মেজাবিন ওরফে অর্ণি। অর্ণব এটারই আশঙ্কা করছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল এটা অর্ণি। মেয়েটা আবার বলল, অর্ণি নামটা আসল হলেও মিহু নামে ডাকলে আমি মাইন্ড করব না। অ্যাটলিস্ট এতটা দিন এই নামে বাঁচলাম, নামটাকে একটু হলেও তো রেসপেক্ট দিতে হয়, তাই না? মিহু ও অর্ণি দুটো নাম নিয়ে অর্ণব কখন থেকে পড়ে আছে। একটা নাম যেন ও নিজের জীবনের চাইতে বেশি পছন্দ করে, আর অন্য একটা নাম যেটা ওর জীবনের বড় শত্রু। ও কী করে বুঝলো না মিহু অর্ণি ছিল? কেন বুঝলো না? শেলফ থেকে বই খাতা সব ফেলে দিল। মিহুর বলা কথাগুলো অর্ণবের কানে বাজছে। অর্ণি নামটা আসল হলেও মিহু নামে ডাকলে আমি মাইন্ড করব না। অ্যাটলিস্ট এই নামে এতদিন বাঁচলাম, নামটাকে একটু রেসপেক্ট দিতে হয়। অর্ণব জানে না কি করবে, কারণ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো সেই ওর জাতশত্রু বের হলো। এই মানুষটাকে অনেকদিন আগেও ভুলে গিয়েছিল। মিহু তো অন্যরকম ছিল, একদমই অন্যরকম। হ্যাঁ, মিহুকে দেখে অর্ণির কথা মনে হলেও খুব একটা চিন্তিত ছিল না অর্ণব, কারণ সেই মিহু আর অর্ণির মাঝে কথা বলা, হাঁটা চলা, ড্রেসিং সেন্স সব কিছুর মাঝে আকাশ পাতাল তফাৎ ছিল। আর যাকে দেখছে অর্ণব সে মিহু হয়েও মিহু নয়, এটা অর্ণি, দ্য গ্রেট রিয়েল এস্টেট কোম্পানির মালিক আমরা আহনাফের একমাত্র মেয়ে আয়েশা মেজাবিন ওরফে অর্ণি, যার বাবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে। ব্রিটেনের বেস্ট ভার্সিটিগুলোর মাঝে একটা দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অর্ণি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অর্ণির নিজের ইউজ করার জন্য 10-12টার মতো পার্সোনাল কার আছে। বাবা মারা যাওয়ার পর সব কিছুর দায়িত্ব অর্ণি ও তার চাচা নিয়েছেন, যে এতদিন অর্ণির বাবা হিসেবে ছিলেন। এত কিছু থাকার পরও কেন সে এই ভার্সিটির চক্কর আবার কাটছেন তা না হয় পরে বলি, আগে এদের মামলাটা সেট করে নেই কেমন? সো এখন বলুন আমাকে, মিহুকে কেন রেখেছিলেন? অর্ণব যা বলতে চেয়েছিল তা হয়তো আর বলা হবে না। অর্ণি চোখে এত বড় শাস্তি দেবে ভাবিনি অর্ণব। অনেকটা ভালোবেসে ফেলেছে মিহুকে। মিহুকে না পেলে হয়তো বাঁচার কোনো মূল্যই নেই তার কাছে। কিন্তু মিহু তো এখন অর্ণির রূপে এসেছে, যাকে আজীবনেও ভালোবাসতে পারবে না অর্ণব। অর্ণবের মনে মনে কয়েকটা কথা বাজছে। ঘৃণায় পরিপূর্ণ ছিলাম, এরপরেই তোমার স্পর্শ পেলাম। জানতাম না সেই ঘৃণাতেই ফিরে আসব। শত্রু ছিলাম তুমি আমি, জানি এখনো তোমার কাছে শত্রুই আছি, কিন্তু একদিন আমি তোমায়। অর্ণি বলে ওঠে, যে কয়জন ছিল আপনার সাথে হাত মিলিয়ে সব কটাকে টপকে দিয়েছি, আপনাকেও টপকাতাম। পরে দেখলাম যেহেতু আপনি এই গেমের মাস্টার মাইন্ড, সেহেতু আপনাকে একটু অন্যরকমভাবে মারি, তাই সব প্ল্যান আর কি। অনেক খোঁজখবর নিয়ে জানতে পারি দ্য গ্রেট মিস্টার শায়েক অর্ণব ওই ইউনিভার্সিটিতে জয়েন করেছে। সো আমি আর কি ভেবে চিনতে সিলেট থেকে সোজা চলে এলাম এখানে। সেদিন বেচারি ইফাত আমার শপিং মলে দেখিয়ে তো চিনেই ফেলেছিল, বাট ব্যাড লাক, বেচারি আমার ওপর নজর রাখার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। না ম্যাম, ও মরেনি, কোমায় রয়েছে। পাশে থাকা ছেলেটি বলে ওঠে, ও মরেনি? তাও ভালো, একটা পাপ কমে গেল, তাই না? আচ্ছা বাদ দিই। তারপর আপনার সাথে ওসব মন খারাপের নাটক, পিয়াসের মৃত্যুতে ইমোশনাল হওয়ার নাটক, পা ভাঙার নাটক, ওহ গড, এত প্রবলেমস আমার লাইফে কখনো ফেস করিনি যতটা এই ঢাকাতে এসে করতে হয়েছে। আচ্ছা যাই হোক, এখন কি করা উচিত আমার? অর্ণব হাঁটু গেড়ে বসে পড়েছিল। ওর মুখের কাছে এসে এসব কথা জিজ্ঞাসা করছে অর্ণি। অর্ণির গলাটা হঠাৎ করে চেপে ধরে অর্ণব, এরপর বলে, হাউ ডেয়ার ইউ টু টুক মি লাইক দ্যাট? আই ডোন্ট কেয়ার ইউ, বাট ওয়ান থিং, আই লাভ মিহু। ওকে আমি নিজের করেই ছাড়ব, তাতে তোকে রাস্তা থেকে সরাতে চাইলে তাই করব, মাইন্ড ইট। পাশে থাকা ছেলেগুলো অর্ণবকে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। অর্ণি নিজেকে সামলে নিয়ে ছেলেগুলোকে থামতে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট সো কল্ড শায়েক অর্ণব। আপনাকে মারতে 1 সেকেন্ড সময় লাগবে না। তুড়ি বাজাতে বাজাতে কিন্তু আমি সেটা করব না। আমি আপনাকে তিলে তিলে মারব, ঠিক যেমনটা আমায় মেরেছিলেন। নাও ইটস মাই টার্ন, ইউ ওয়েট অ্যান্ড সি। পাশে থাকা ছেলেটির থেকে সানগ্লাসটা নিয়ে চোখে গুজে উল্টে পথে হাঁটা দেয় অর্ণি। অর্ণির মাঝে মিহু আস্তে আস্তে শেষ হতে থাকে। অর্ণব উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে, আই লাভ ইউ মিহু, আই লাভ ইউ। আমার কোনো আফসোস নেই, আমি মরেছি। ইউ আর মাইন। বরসে আলিশান বাংলোর সবচেয়ে দামি কামরাটা অর্ণির। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই ওর বাবার একটা করে এমন আলিশান বাংলো করে গেছেন, কারণ সারা বাংলাদেশে ওনাদের কোম্পানির শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে।
বিছানার এক কোণে বসে অর্ণির চোখের জল গড়াচ্ছে আনমনে। প্রতি রাতে সে এমনটা করে, তবে আজ কষ্টটা একটু বেশি। কেন সে তা নিজেও জানে না, তবে মন ভাঙার কষ্ট কি তা সে জানে। তাই সে অর্ণবকে এমন একটা শাস্তি দেওয়ার প্ল্যান করেছিল সে। পরদিন ভার্সিটিতে অর্ণি সেই আগের রূপে যায়, মিহুর রূপে। ক্লাসের দরজার কাছে গিয়ে ঢুকতে যাবে তখনই একটা হাত ওর হাতটা চেপে ধরে টানতে টানতে স্টোর রুমে নিয়ে চলে যায়। ঘটনার আকস্মিকতায় কে মিহুকে ওভাবে টানছে তা দেখতে পায় না সে। যতটা সম্ভব হাত ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারে না। স্টোর রুমটা এমনিতেই অন্ধকার, তার উপর সেই ব্যক্তিটি দরজা লাগিয়ে দেয়। আস্তে আস্তে মিহুর অনেকটা কাছাকাছি চলে আসে সে। এরপর হাতটা মিহুর হাতে স্লাইড করতে করতে এক পর্যায়ে ঠোঁটের চলে যায় আঙুল। আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরে সামনে থাকা ব্যক্তিটি বলে, ডোন্ট ওয়ারি, তোমায় কিছু করব না। আর এমনিতেও আমাদের বিয়ের তো আর বেশি দেরি নেই, সে একটু ধৈর্য তো ধরতেই পারি, তাই না? মিহুর আর বুঝতে বাকি নেই যে সে কে। মুখের ওপর থেকে এক ঝটকে হাতটা সরিয়ে অর্ণবের গাল বরাবর কষাটা থাপ্পড় মারে মিহু। নিজেকে অর্ণবের থেকে কিছুটা দূরে নিয়ে গর্জিত কণ্ঠে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। আপনি যে একটা ভিলেন তা আগেই জানতাম, বাট ক্যারেক্টারলেস তা জানতাম না। ছি, আর বিয়ে? হ্যাঁ, কি ভাবছেন আপনাকে আমি জীবনে বিয়ে করব? না, জীবনেও না। আপনি ভাবলেন কিভাবে এই অর্ণি আপনাকে বিয়ে করবে? চট্টা ও বাকি কথাগুলো সহ্য হলেও ক্যারেক্টারলেস কথাটা অর্ণব সহ্য করতে পারল না। মিহুর গলাটা চেপে ধরে এক টানে নিজেকে একদম কাছে এনে দেয়ালে পিঠ ঠেকিয়ে চেপে ধরল। গলাটা এতটা জোরে ধরায় মিহু অনেকটা কষ্ট পাচ্ছে। অর্ণব ওকে উদ্দেশ্য করে বলল, ক্যারেক্টারলেস না, এখন যদি ফাঁকা রুমে তোর কোনো ক্ষতি করি তাহলে কেউ কিছুই টের পাবে না, বুঝলি? তোর সাথে পারলে অনেক খারাপ করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানিস? কারণ তোকে ভালোবেসেছি। তোর তো ধারণা নেই আমি তোকে কতটা ভালোবাসি। যদি ধারণা থাকতো তাহলে এমন কথা বলতে পারতি না। বাকি রইল বিয়ের কথা, তাহলে শোন। কি মনে করেছিস তোর ধোকা দেওয়ার পর আমি দেবদাস হয়ে বসে থাকবো? কখনো না। এই শায়েক অর্ণবকে 1 ইঞ্চিতে তুই চিনছিস? তোর বিয়ে একমাত্র আমার সাথেই হবে। তুই যেখানে থাকিস সেখান থেকে তোকে খুঁজে এনে আমার বউ বানাবো, আর সেটা খুবই তাড়াতাড়ি হবে, মনে রাখিস। মিহুর গলা ছেড়ে দেয় অর্ণব। মিহু মনে হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। গলাটা ধরে জোরে জোরে প্রশ্বাস নিচ্ছেও, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে অর্ণবকে। অর্ণব আবারও বলে, তোকে এখানে নিয়ে আসার একটা কারণ ছিল, বলে স্টোর রুমের লাইটটা অন করে দিল। সাথে সাথে রুমটায় হাজার হাজার টিপ টিপ লাইট জ্বলে উঠল, সাথে অনেক বেলুন ও সাইডে টেবিলে রাখা একটা কেক ও চাকু। মিহু সব দেখে সামান্য ভুরু কুচকে তাকালো। মনে মনে বলল, এই কিভাবে জানলো আজ আমার বার্থডে? অমনি অর্ণব মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, অত না ভেবে এসে কেকটা কাট। সার্টিফিকেটে তোমার বার্থডে দেখেছিলাম, আর হ্যাঁ, এখন এই কেক না কাটলে আমি তোমায় কেটে ফেলবো। মিহু আর দেরি না করে কেক রাখা টেবিলের পাশে গিয়ে দাঁড়ায়। ওর কাছে অসহ্য লাগলেও কিছু করার নেই, কারণ এখন ওর আশেপাশে কোনো গার্ড নেই। এমন তেমন করলে যদি সত্যি মেরে দেয়। কেকটা কেটে অর্ণব মিহুকে একটুখানি খাইয়ে দিল। খেতে না চাইলে অর্ণব জোর করে মুখে পড়ে দিল। এরপর মিহু চলে যেতে চাইলে আবারও অর্ণবকে চেপে ধরে ওর ঘাড়ে মুখ গুজে দেয়। অর্ণবের এতটা কাছাকাছি এসে মিহুর সমস্ত শরীরে একটা কারেন্ট বয়ে যায়। নিজেকে অর্ণবের থেকে দূরে সরাতে চাইলেও সে নেশা ধরানো সুরে বলে, তুমি কি বুঝতে পারছো না তোমার মাঝে কতটা ডুবে গেছে আমি? এতটা যে সাঁতারে আর কিনারা পাচ্ছি না, তুমি কি বুঝবে না? পকেট থেকে একটা ডায়মন্ড পাথরের লকেটওয়ালা চেন বের করে মিহুর গলায় পরিয়ে দেয় মিহুকে। পেছন থেকে মিহুর মাথায় একটা চুমু এঁকে দেয় অর্ণব। মিহু হালকা ছুট পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অর্ণব সেখানে নিচ দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওর কপালের সামনে আসা অবাধ্য চুলগুলো খেলা করতে থাকে। ওর মনে একটাই ভাবনা, মিহুকেও পাবেই, তবে ভালোবেসে, জোর করে নয়। রুমে বসে একটাই কথা ভাবছে অর্ণি, ভালোবাসা মাই ফুড, সব ওর প্ল্যান। আমি কিছু বুঝি না, সব বুঝি। ওকে আগেও চিনেছি, এখন আবার নতুন করে চিনতে হবে না। এই ভুল আমি কখনোই হতে দেব না। এর মাঝে অর্ণির রুমে ওর চাচি বিনা পারমিশনে ঢুকে পড়ে। অর্ণির কাছে এসব বিষয় খুবই বিরক্তিকর। কারো রুমে নিশ্চয়ই বিনা পারমিশনে ঢোকা উচিত নয়। তাই রেগে ওর চাচিকে বলে, ছোট মা, আপনাকে কতবার বলেছি বিনা পারমিশনে কারো রুমে না ঢুকতে? ওর চাচি এ কথাটা শুনে বেশ রাগ হয়, তবে কিছু বলে না। এখন বলুন কেন আসতে হলো? তোর ছোট আব্বু তোকে ডাকছিল তাই।
অর্ণি অন্য কারোর কথা বা আদেশ না মানলেও ছোট আব্বুকে ভীষণ মানে। উনি অর্ণিকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসে। অর্ণি কথাটা শুনে বলে, ও ঠিক আছে, আপনি যান, আমি 2 মিনিটের ভেতর আসছি। কিছুক্ষণ পর অর্ণি ওর ছোট আব্বুর রুমের সামনে গিয়ে দরজায় নক করে। ভেতর থেকে আওয়াজ আসে, দরজা খোলা আছে মামুনি, এসো। হাসি মুখে ভেতরে প্রবেশ করে অর্ণি। বিছানায় চাচার পাশে গিয়ে বসে সে। একটা মুচকি হাসিতে চাচাকে উদ্দেশ্য করে বলে, আমি ডেকেছিলে ছোট আব্বু? একটা জরুরি দরকারে ডেকেছিলাম তোমায়। জরুরি দরকার? কি দরকার? মামুনি, তোমায় কিছু কথা বলি। আমার কথায় রাগ করবে না? আমার বড় ভাই মানে তোমার বাবা আমার কাছে দায়িত্ব রেখে গিয়েছিল তোমার। তোমার সব কিছু আমি দেখি। এখন দেখো তুমি বড় হয়েছ, তোমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট, আর বিজনেসের দায়িত্ব সামলো। কিন্তু মামুনি, এসব কিছুর আগে তুমি একটা মেয়ে, আর মেয়েদের সাবালিকা হওয়ার পর পিতার একটা বিশেষ দায়িত্ব মেয়ের জন্য ভালো পাত্র খোঁজা। এখন দেখো, তোমার জন্য এমনিতেও ভালো পাত্রের লাইন লেগে যাবে, কিন্তু তোমার এতে আগে রাজি হওয়া উচিত, তাই না? তাই আমি ভেবেছি আমারও বয়স হয়েছে, ভাইজানের মতো চলে যাওয়ার আগে আমি তোমায় বিয়ে দিতে চাই। অর্ণি নিজের চাচার কাছ থেকে শোনা কথাটা ততটা খারাপ লাগেনি, তবে বেশ ভালো লাগেনি। তাই হালকা হেসে চাচার উদ্দেশ্যে বলল, ছোট আব্বু, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমার কেয়ার করো। আমি যে বিয়ে করব না কথা সেটা নয়, কথা হলো আমি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এইসব নিয়ে এখনও ভাবিনি আমি, তাই আমার আরও সময় দরকার। তবে হ্যাঁ, আমি তোমায় প্রমিস করছি আমি খুব শীঘ্রই তোমার নিজেই পাত্র খুঁজতে বলবো, বুঝলে? অর্ণি চাচা মেয়ের এমন কথায় মুচকি এসে দিল। এরপর অর্ণির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা মামুনি, তুমি যেটা ভালো বোঝো। ঘুমোতে যাবে ঠিক এমন সময় অর্ণির ফোনে একটা মেসেজ আসলো। একটু ব্যালকনিতে আসলে মন্দ হতো না। ফোনটা বিছানায় ছড়িয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে অনেকটা রাগীভাবে নিয়ে দাঁড়ায়। ও দেখে বাড়ির দেয়ালের ওপাশে গাড়ির সাথে হেলান দিয়ে সাদা টি শার্ট ও লাল 3/4 প্যান্ট হাতে গুজে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণির সাথে যোগাযোগী হতে অর্ণব একটা চোখ মারে, পকেট থেকে ফোনটা বের করে কল দেয় অর্ণিকে। ও কল ধরলে বলে, ওড়না ছাড়া বেশ ভালো মানে না তোমায় বলে একটা। এত রাতে অর্ণবকে অবস্থায় বাড়ির সামনে দেখে অর্ণি অবাকের শীর্ষে। ওর কাছে এটা এখন একদম ক্লিয়ার, এই বেটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বের করে অর্ণিকে কল দেয় অর্ণব। ও কল ধরলে বলে, ওড়না ছাড়া বেশ মানে তো তোমায় বলে একটা চোখ মারে অর্ণব। নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখে আসলেই তো ওড়না নেই। অবশ্য অর্ণির ক্ষেত্রে ঠিকই ছিল, ঘুমাতে যাওয়ার সময় ওড়নাও খুব একটা পরে না। অর্ণবের এমন কথায় কান দিয়ে ধোয়া বের হতে থাকে তার। তাড়াতাড়ি রুমে ঢুকে ব্যালকনির দরজা বন্ধ করে দেয় অর্ণি। কানে ফোন রয়েছে এবং অর্ণব বলছে, লজ্জা পেলে নাকি? দেখো, এখনই যদি লজ্জা পাও তবে বিয়ের পর বাকি জীবন তো পড়ে আছে, তখন কি ঘাস কাটবে? অর্ণবের বলা কথাগুলো ওর সহ্য হচ্ছে না, তাই বলে, দেখুন আপনি সব কি শুরু করেছেন বলুন তো, নাকি মরতে চান? যদি ইচ্ছে থাকে তাহলে বলুন, আমি এখনই আপনাকে শ্যুট করব। কি যে বলো না, মরা মানুষকে কি আর দ্বিতীয়বার মারতে হয়? আমি তো সেই কবেই মরেছি, যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকেই। হোয়াট রাবিশ! দেখো, তুমি মানো না মানো, এটা শিওর যে তোমার ফিউচার হাজব্যান্ড আমি হব। সো আমি এইভাবে ইগনোর না করে একটু ভালোবাসতে তো পারো, এতে পরে গিয়ে তোমারই ভালো হবে, অন্তত লজ্জা পেতে হবে না। অর্ণির আগে ফোনটা কেটে দেয়। ব্যালকনির দরজার কাছের হাওয়ায় অর্ণি একবার উকি দেয়। অমনি অর্ণব হাত নাড়িয়ে হাই দেয়। সাথে সাথে অর্ণি গিয়ে বিছানায় বসে পড়ে। ওর মনে এখন কেমন যেন একটা অদ্ভুত আবেগ কাজ করছে। ম্যাম, আপনাকে বলেছিলাম না এসব কিছুর সাথে আরও একজন জড়িত আছে? অফিসের নিজের কেবিনে দাঁড়িয়ে ফাইল ঘাটছিল অর্ণি। তখন ওর পার্সোনাল স্টাফ হাঁপাতে হাঁপাতে এসে বলল কথাটি শুনে অর্ণির কপাল কিঞ্চিত পরিমাণে কুঁচকে গেল। ফাইলটা স্বাভাবিকভাবে বন্ধ করে টেবিলে রাখল। স্টাফের হাঁপানো দেখে সামনে রাখা পানি ভর্তি গ্লাসটা তার দিকে এগিয়ে দিল অর্ণি। ওর স্টাফ একবার অর্ণির দিকে একবার গ্লাসের দিকে চেয়ে ছু মেরে গ্লাসটি তুলে নিল। এরপর গ্লাসে থাকা সবটুকু পানি সেকেন্ডের মাঝে শেষ করল। পানি খাওয়ার ধরন দেখে মনে হলো এবার অর্ণি শান্ত গলায় জিজ্ঞাসা করল, নাও টেল মি, সকালের খাবার খেয়েছেন? সামনে থেকে স্টাফ কথাটি শুনে বেশ অবাক হয়, কেননা জরুরি খবরটি না শুনে ম্যাডাম এমন প্রশ্ন করছেন কেন। কথাটি মাথায় ঘুরপাক খেলেও বেশ বুঝে উঠতে পারল না সে। জি ম্যাম, খেয়েছি। কি খেয়েছেন? স্টাফটি আবার অবাক হয়। তারপর উত্তর দেয়, ম্যাম, গরুর গোস্ত। আপনাকে বলতে চাইছিলাম যে থামিয়ে দিয়ে আবার বলল, গরুর গোস্তের আজকাল অনেক দাম হয়েছে তাই না? সে স্টাফ ভাবে হয়তো ম্যামের কিছু হয়েছে, নাহলে এমন আবল তাবল প্রশ্ন কেন করবেন? জি কিন্তু ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান।
যদি দরকার পড়ে আমি আপনাকে ডেকে নেব। উনি চলে যাবার পর অর্নি হাতে থাকা পেপার ওয়েটটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। কাহিনীতে নতুন করে কে এলো সেটা জানি না, তবে সে যেই আসুক নিশ্চয়ই সে পুরাতন কোনো মানুষ বলে অর্নির ধারণা। চেয়ার ছেড়ে উঠে সেলফ থেকে একটা নতুন ডায়েরি বের করে তার থেকে একটা কাগজ ছিঁড়ে বাকি সবগুলো পৃষ্ঠাসহ ডায়েরিটা পুড়িয়ে দেয়। এটার বাবার গিফট করা লাস্ট ডায়েরি ছিল, সবচেয়ে প্রিয় বললে ভুল হবে না। অন্যের ব্যাপারে একটা কথা যে সে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো নষ্ট করে ফেলতে প্রচণ্ড ভালোবাসে, তাই পিরো ডায়েরিটা পুড়িয়ে দেয়া খুবই নর্মাল ব্যাপার তার কাছে। ওর কথা কখনো কখনো নিজের সবকিছু প্রিয় জিনিস নিজের থেকে আলাদা করে দিতে হয়, নাহলে সেটাই পরে পছন্দ ধরলেও ফেলতে খুব কষ্ট হয়। ক্লাসে অনেকটা গ্যাঞ্জাম হচ্ছে, সেটা অবশ্য মিহু ঘটিয়েছে। আপনাদের বলে রাখি, ভার্সিটিতে থাকলে সেটা অর্নি হলেও মিহুর ক্যারেক্টারে দেখা যাবে। ভার্সিটি বাদে সে শুধুই অর্নি, আর ভার্সিটিতে শুধুই মিহু। মিহু ক্লাসে এসেই জুড়ে দিয়েছে, অনেক তো হলো ক্লাস, এখন কোথাও কি ঘুরে আসা যাক, নাহলে আমার তো পাগল হয়ে যাব, বলিস কি? বাকিরা সম্মতি দিল। মিহুর কথাটিতে চৈতি, তিথি ও বিপুলের অনেকটা খারাপ লাগে। ওরা ভাবতে পারছে না পিয়াসের মৃত্যুর কয়েকটা দিন পারি হতেই মিহু এতটা চেঞ্জ হয়ে যাবে। ওরা একদিনে একটা নতুন মিহুকে আবিষ্কার করছে। মিহুদের দিকে তাকিয়ে দেখে ওরা মিহুর দিকে কেমনভাবে তাকিয়ে আছে। মিহু বিষয়টি বুঝতে পারে, ওদের কাছে গিয়ে বসে চৈতির হাত ধরে হালকা সুরে বলে, আমায় তোরা ভুল বুঝিস না, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা কি নিয়ে ভাবছিস, কিন্তু দেখ, এমনটা কি তোরা আজীবনই মুখ গুমরা করে থাকবি? পিয়াস তো চলে গেছে, কিন্তু স্মৃতির তো রেখে গেছে। ওকে তোরা কেন, আমিও খুব মিস করি, তাই বলি কি এভাবে মন মরা হয়ে থাকবি? এমন করলে পিয়াস কি ফিরে আসবে? হয়তো তোদের এভাবে থাকায় ও অনেক কষ্ট পাচ্ছে, তাই তোদের কাছে হাত জোর করে বলছে, প্লিজ আর মন মরা হয়ে থাকিস না, আর তোদের জন্য এই প্ল্যানটা আমার করা, প্লিজ। ওরা কাঁদো কাঁদো চোখে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহু কিছু না বলে ওদের তিনজনকে একসাথে জড়িয়ে ধরে, ওরাও ওকে চাপটে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে ঠিক করে খাগড়াছড়ি বান্দরবনে যাবে। এই ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলতে গেলেই মিহু পড়ে যায় বিপাকে, কারণ প্রিন্সিপাল স্যার ওদের কোনো একজন স্যারকে ছাড়া যেতে দেবে না। ওইদিকে ক্লাসের মেয়ে স্টুডেন্টগুলো অর্ণব স্যারকে ছাড়া যাবে না, ছেলে স্টুডেন্টগুলোর ক্ষেত্রেও রাজি। ওদের একটাই কথা, ভার্সিটির অন্যান্য টিচারদের চেয়ে অর্ণব স্যার ওয়ার্ল্ড ট্যুর সহ পুরো বাংলাদেশে বেশি ঘুরেছেন, তাই এইসব বিষয়ে ওনার অভিজ্ঞতা বেশি। আর যাই হোক, অর্ণব স্যারই যাবেন। তাই শেষমেশ ক্লাসমেটদের কথা ভেবে মিহু রাজি হয়ে যায়, কারণ অর্ণবের যাওয়া ও আর আটকাতে পারবে না। ডেট স্পটের ব্যাপারে একদম শিওর হওয়ার পর সবাই যে যার মতো বাড়ি ফিরতে থাকে। ক্লাস থেকে বেরোনোর সময় একটা হাত ওকে আবার ক্লাসের ভেতরে টেনে নেয়। কানের কাছে এসে ডেভিল কণ্ঠে বলে, আমায় ছেড়ে বান্দরবান যাবার প্ল্যান কী করছিল? মিহু পেছনে ফিরে দেখে অর্ণব খানিকটা ভ্যাবাচেকা খেলো, নিজেকে সামলিনে উত্তর দেয়, এক্সকিউজ মি, আপনাকে সাথে করে বান্দরবান যাওয়ার প্ল্যান আগেই করেছিলাম বুঝি? না সেটা নয়, তবে তুমি না করলে আমি করেছিলাম, আমাদের বিয়ের পর বান্দরবন ঘুরতে যাবো একসাথে। ভাবতে লজ্জা লাগে। আপনার লজ্জা আছে? ওমা, আমি তো ভেবেছিলাম আপনার লজ্জা নেই। কথাটি অর্ণবকে খানিকটা আঘাত করে। এরপরও হাসি মুখ উত্তর দেয়, লজ্জা আছে কি না সেটা না হয় বিয়ের পর বুঝবে। মিহু মনে মনে ভাবছে, এই পাগলটার আসলেই কোনো লজ্জা নেই, কেন যেমন পেছনে লেগেছে, ধুর ভাল লাগে না। ওর ভাবনার মাঝে এক বালতি জল ঢেলে দিয়ে অর্ণব বলে, ভালো লাগুক আর না লাগুক এই পাগলিকেই তোমায় মানিয়ে নিতে হবে। একটা হাসি দিয়ে বেরিয়ে গেল অর্ণব। মিহু ওখানে দাঁড়িয়ে আছে, মনে মনে একটা কিছুর পরিকল্পনা করছে সে। যাই হোক, একে একটা শাস্তি দিতেই হবে, কারণ ওদের থেকে এর শাস্তিটা একটু কম হয়ে গেছে। ভার্সিটি থেকে বেরিয়ে নিজের কারে গিয়ে ওঠে মিহু। ভার্সিটির সবাই জানে মিহু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো ওদের পক্ষে নিশ্চয়ই এমন দামি কার অ্যাফোর্ড করা সম্ভব নয়। ওরা তো দামি গাড়িতে ওঠা দেখলে ভার্সিটির যে কেউ সন্দেহ করবে, এটা স্বাভাবিক। আর এখন ঠিক তেমনই কিছু হবে। গেটের বাইরে মিহুকে বলার জন্য অপেক্ষা করছিল চৈতি, তবে সে দেখে মিহু নিজের মুখ ঢেকে সবার থেকে নিজেকে আড়াল করে গিয়ে সেই গাড়ি ওঠে। মিহু চৈতিকে না দেখলেও চৈতি ঠিকই বুঝতে পারে এটা মিহু। ব্যাপারটা চৈতিকে অনেকটা নাড়া দেয়, তা একটা সিএনজি নিয়ে কারটিকে ফলো করতে থাকে। সে দেখতে পায় মিহু যে কারটিতে উঠেছিল সেটা একটা বড় শপিং মলের সামনে গিয়ে থামে। চৈতি ভালো করে খেয়াল করে, গাড়ি থেকে প্রথমে ড্রাইভার নামে, এরপর সে গাড়ির পেছনের দরজা খুলে দেয়। কিন্তু গাড়ি থেকে একটা ছেলে নামে, হয়তো বয়স 21 কি 22 হবে। এরপর ওনারা দুজনেই শপিংয়ের মলের ভেতরে চলে যায়। চৈতি সিএনজি থেকে নেমে যায় এবং গাড়ি থেকে গিয়ে ভালো করে দেখে
কিন্তু ভেতরে তার কেউ নেই। চিতিভাবে এটা কি করে সম্ভব? তাহলে মিহু কোথায় গেল? ওতেই গাড়িতে উঠেছিল। দূর থেকে একটা গাছের আড়াল থেকে দাঁড়িয়ে চৈতিকে পরখ করছে মিহু। আজ ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। আর যাই হোক, এমন ভুল করা যাবে না। বাসে জানালার ধারে বসেছে মিহু। ওকে দেখে মনে হবে একটু হলেই বাসের জানলা দিয়ে বেরিয়ে যাবে। এভাবে বসার কারণটা খুবই সিম্পল। পাশে আছে শায়েক অর্ণব। অর্ণব এবার নিজের ইচ্ছেতে মিহুর কাছে বসার প্ল্যান করেনি। আসলে সব লটারি প্লাস ভাগ্যর খেলা। সবাই মিলে সিটে বসার ব্যাপারে লটারি অ্যারেঞ্জ করেছিল, আর ভাগ্যক্রমে অর্ণবের কাছে মিহুকে বসতে হয়েছে। বান্দরবনের পথে বাস চলছে। মাঝে মধ্যে বাস একটু আধটু ধাক্কা খাচ্ছে। সেসব সময় না চাইতে অর্ণবের অনেকটা কাছাকাছি যেতে হচ্ছে। মিহুর অমনভাবে বসা দেখে অর্ণবকে জোরে একটা ধমক দিয়ে দেয়। ও রাগী গলায় বলে, হোয়াট ইজ ইউর প্রবলেম? সবসময় নাক ছিটকাও কেন তুমি? বলো তো। ঠিকঠাকভাবে বসে থাকতে পারছো না? ওইদিকে চেয়ে বসার কি দরকার? আমি কি তোমায় টিচ করছি? মিহু ভাবে উনি কথাটা তো ঠিকই বলেছে, আমি শুধু শুধু এমন করছি। অর্ণব এবার শান্ত গলায় বলল, আমার সাথে বসে যেতে সমস্যা হয় তাহলে বলো, আমি সিট চেঞ্জ করে নিচ্ছি। না না, সমস্যা নেই, আপনি বসুন। গভীর রাত্রে ফাঁকা রাস্তায় বান্দরবনের পথে গাড়ি অনেকটা জোরে ছুটছে। রাত 12টার দিকে চট্টগ্রামের লাউগং বাজারের বাইক খরাতে একটা বড়সড় মার্কেটের পাশে বাস থামল। এখনও প্রায় 3-4 ঘন্টার পথ পেরোতে হবে, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা। পাহাড়ি এলাকায় একটা সমস্যা, এখানে কাছের পথ অনেক সময়ের ব্যবধানে পৌঁছাতে হয়, না হলে বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই ফাঁকা হলেও খুব সাবধানে যেতে হবে। সবাইকে আধা ঘন্টার মতো সময় দেয়া হয় এখানে কিছু হালকা খাওয়া দাওয়া, ছোট বড় বাথরুমের কাজ সারার জন্য। তাই সবাই নেমে পড়ে। জায়গাটা দেখে মনে হবে এখন হয়তো মানুষের সমাগম শুরু হবে, কারণ রাত 12টা হলেও এখানে লোকজনের কমতি নেই। যে যার মতো জিনিসপত্র কেনাকাটা করছেন। জায়গাটা এমন একটা ভাব জাগাবে মনে যেন চাওয়া পাওয়ার যত কিছু আছে সব না দিলেও খুশি দিবে। এখানকার মানুষজন এমন, গাড়ির অনেক স্টুডেন্টই সেখানে গিয়ে কেনাকাটা ও হাবিজাবি করছে, এবং ওনাদের ব্যবহার এতটা অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ যেন না আসলে বোঝার উপায় নেই। বাস থেকে সবাই নেমেছে, কিন্তু মিহু নামছে না। বাসে একা একা বসে আছে। ওইদিকে অর্ণব বেরোলেও বাসের দরজার সামনের হাতের ওপর হাত রেখে একটা পা পেছনে বাঁকিয়ে বাসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে বাস ছেড়েছে এবং এতক্ষণ পর বাস এখানে এসে থামলো। মিহু নামছে না দেখে অর্ণবের রাগে শরীর জ্বলছে, কারণ এতক্ষণ এক জায়গায় বসে থাকলে যে কারোর পায়ে সমস্যা হবে। সেখানে মিহু নিজেকে আর চেপে বসেছিল। অর্ণব আর থাকতে পারল না। শার্টের কোনোই পর্যন্ত গোছাতে থাকলো হাতাটা। ভেতরে প্রবেশ করলো। মিহু যেখানে বসে আছে সেখানে গিয়ে দুপাশে হাত ঠেকিয়ে মিহুর দিকে ঝুঁকে পড়ল। মিহু কপাল কুঁচকে অর্ণবের দিকে তাকালো আর ভাবল, এখন আবার কিছু করবে না তো? রাগী চোখে মিহুকে প্রশ্ন করল, পায়ে হেঁটে বাইরে যাবি নাকি কোলে তুলে নিয়ে যাব? কোনটা? প্রশাসনে মিহুর চোখ রসগোল্লা হয়ে গেল। মানেটা কি? চুপচাপ বসে থাকতে দিবে না নাকি? সাইলেন্ট কেন? অ্যান্সার মি ড্যাম ইট। এবার কিন্তু মিহু খানিকটা ভয় পেল। মিহুর চোখে মুখে ভয়ের ছাপ দেখে অর্ণবের বেশ ভালো লাগলো। মনে মনে খানিকটা হেসেও নিল। যাই হোক, পাগলিটা কিছুটা হলেও ভীতু আছে। মিহু ভীতুসার জবাব দিল, না না, আমি নিচে যেতে পারবো, কোলে তুলতে হবে না। দ্যাটস লাইক এ গুড গার্ল। ভোরে যখন ঘুম ভাঙল, মিহু দেখল অর্ণবের মুখটা ওর কপাল বরাবর। যে কেউ দেখে মনে করবে মিহুর কপালেও খুব যত্নে চুমু দিচ্ছে। এটা মিহুর কাছে খানিকটা আজব লাগে, তবে বেশ ভালো লাগার মতো আজব কিছু। নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়িয়ে নিতে গেলে মিহুর মুখটা অর্ণব নিজের বুকে চেপে ধরে। আসলে অর্ণব জেগেছিল যখন মিহুর কপালে চুমু দিচ্ছিল, কিন্তু মিহু জেগে যাওয়ার এখন ঘুমের ভান করছে। মিহুর মুখটা ইচ্ছে করে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়েছে সে। মুচকে হাসলেও মিহু টের পাচ্ছে না। বাসের বাকি সবাই ঘুমে কাতর হয়ে আছে। আর কিছুক্ষণ বাদে ওদের বাস গন্তব্যে পৌঁছাবে। পাহাড়ের মধ্য দিয়ে হাঁটছে সবাই। সবার সামনে অর্ণব তার পেছন পেছন সব স্টুডেন্টরা। ওদের গন্তব্য সাজিকের কংলাক ঝর্ণা। অনেকক্ষণ হয়ে গেল, সবাই প্রায় 2টাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেকটা জঙ্গলে ঘেরা, উঁচু নিচু। একজন স্থানীয় লোক ওদের সবাইকে দিক নির্দেশনা দেওয়ার জন্য রয়েছেন। এর মাঝেই তিথি চিৎকার দিয়ে উঠল। রাস্তাটা অনেকটা পিচ্ছিল হওয়ায় হাঁটতে অসুবিধা হচ্ছিল সবারই, কিন্তু তিথি একেবারে পা মুচকে বসে আছে। অর্ণব তাড়াতাড়ি করে তিথির কাছে গিয়ে বসলো। এরপর ওর পা নিজের হাঁটুর ওপর রাখলো। এমনটা হওয়ার সম্ভাবনা আছে অর্ণব জানত, তাই তার সাথে করে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছিল।
তিথির পা ভালো করে হাত দিয়ে দেখে নিল। তিথি তো অর্ণবের এমন কাজে মুগ্ধ। শীতল চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে সে। অর্ণবতী যত্ন সহকারে তিথির পা ব্যান্ডেজ করে দিল। ওইদিকে অর্ণবের এমন কাজ করে একজন রাগে ফুঁসছে, হাতে থাকা লাঠিটা মাটির উপর বারবার আঘাত করছে। ওর মনে হচ্ছে অর্ণবের এত আদিক্ষেতা করার কি প্রয়োজন? ব্যথা কি ওনার লেগেছে? আমারই তো ফ্রেন্ড, আমিও তো কাজটা করতে পারতাম। দরদ দেখাচ্ছে। ওভাবে পা ধরে রাখার কি আছে? উপর উপর দিয়ে কাজটা করলে তো পারতো। ধুর। আবার তৎক্ষণাৎভাবে আরে আমি কি পাগল হলাম নাকি? যা করে করুক, আমার কি। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তিথিকে নিয়ে এগোনো মুশকিল হবে, তাই অর্ণব সবাইকে এগোতে বলে নিজে তিথিকে সাথে করে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। এতে মিহু নিজেকে কন্ট্রোল করতে পারল না। চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বলে উঠল, আরে থামুন! শুনে সবাই মিহুর দিকে চোখ করে তাকিয়ে আছে। মিহু চোখ খুলে সবাইকে দেখে আমতা আমতা করে বলল, বাবা আমি বলছিলাম যে আমি আপনাদের সাথে যাব স্যার। তিথির এই অবস্থা দেখে অর্ণবের মনে হলো মিহুর সাথে যাওয়া উচিত, তাই ওর সাথে সম্মতি দিয়ে নিজের সাথে নিল। তিথিকে রিসোর্টের পৌঁছে দিয়ে অর্ণব আর মিহু আবারও রওনা দিল কংলাক ঝর্ণার উদ্দেশ্যে। অর্ণব একটা জিনিস খেয়াল করেছে, রিসোর্টে তিথিকে পৌঁছে দেওয়ার পর যখন পা আবারও ব্যান্ডেজ করিয়ে দিল, তখন মিহুর চেহারাটার দিকে তাকানো যাচ্ছিল না। কেমন একটা রাগী ভাব নিয়ে অন্যদিকে তাকিয়েছিল। রাগের কারণটা অর্ণবের বুঝতে দেরি হয়নি। হাঁটতে হাঁটতে অর্ণব বলে, তিথির পায়ে খুব ভালোভাবেই লেগেছে, খারাপ লাগছে। আপনার তো আবার ফেরত আসা উচিত হয়নি, যান না, রিসোর্টে ফিরে যান যত সব। কথাগুলো ফিসফিস করে বলল অর্ণবের কানে পৌঁছে। অর্ণব মিহুর এমন কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসাটাই বেটার অপশন বলে হো হো করে হেসে দেয়। অর্ণবের হাসি দেখে মিহু বোকার মতো দাঁড়িয়ে থাকে। চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, হাসছেন কেন? কোনো জোক শুনলেন নাকি? না তো, তা নয়, তবে জোকসের চেয়েও কম তো নয়। ও তা কি শুনলেন? আমি একটু শুনি। অর্ণব ইচ্ছে করে একটু কড়া গলায় উত্তর দেয়, সব কথা শুনতে হবে না, হাঁটায় মনোযোগ দাও, নইলে তিথির মতো পা মচকে বসে থাকবে। মিহু মনে মনে ভাবছে, আবার তিথি এ ঘুরতে এসছে নাকি তিথির যত্ন নিতে এসেছে? ধ্যাত। কিছুটা অভিমান করেই মিহু চুপচাপ হয়ে গেল। অর্ণব তো মুচকি হেসে চলেছে। আর যাই হোক, যেহেতু জেলাস ফিল করছে সেহেতু আস্তে আস্তে এগোচ্ছে ব্যাপারটা। অর্ণবের আগে অনেকবার এখানে এসেছে, তাই ঝর্ণায় যাওয়ার পথটা উঠছে না, তাই বেশি সময় লাগছে না ওদের দুজনকে কংলাক ঝর্ণায় পৌঁছাতে। সবাই সেখানে বসে নিজেদের মতো এনজয় করছে। কেউ ছবি তুলছে, কেউ গোসল করছে, আবার কয়েকজন মিলে কিছু খেলছে। অর্ণব একটা সাদা শার্ট ও মিষ্টি কালারের 3/4 প্যান্ট পরে এসেছে। সেও গিয়ে স্টুডেন্টের সাথে যোগ দেয়। ঝর্ণার পানি শার্টে পড়তেই পুরো ভিজে গিয়ে অর্ণবের ফর্সা বুক ও পিঠ দেখা যাচ্ছে। মিহু হাঁ করে তাকিয়ে আছে। দেখে মনে হয় অর্ণব জিম করে রোজ, কারণ সে একদমই ফিট। অর্ণব ওর দিকে তাকাতেই দু চোখের ভুরু নাচিয়ে কিছু জিজ্ঞাসা করে। সাথে সাথে মিহু চোখ সরিয়ে নেয়। ব্যাপারটা মিহুকে অনেকটা লজ্জা দেয়। ভালোবাসতে রাজি হয়ে তবে মরতে নয়। তাহলে ভালো কিভাবে বাসলে? আমি ভালোবাসি কারণ তোমায় ভালোবাসায় আমি মরতে পারবো। তুমিও পারবে যদি সত্যি ভালোবেসে থাকো। অপেক্ষা করো প্রেয়সী, এখনো যে অনেক দেরি। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। মিহু নিজের খাওয়া দাওয়া শেষ করে চলে আসে, কিন্তু অর্ণব বাইরেই রয়ে যায়। চাঁদ ওঠা আকাশ দেখতে যে তার অনেক ভালো লাগে, তাই এই মুহূর্তটাও মিস করতে চায় না সে। রুমে ফেরার পথে মিহু অর্ণবের রুমের সামনে এসে থেমে যায়। একটু ইচ্ছে হচ্ছে অর্ণবের রুমে ঢোকার, তাই দরজাটা একটু ফাঁকা করে ভেতরে উকি দেয়। ঠিক তখনই পেছন থেকে একজন খুব খুক খুক করে কেসে ওঠে। মিহু থতমত খেয়ে দরজা বন্ধ করে পেছনে তাকায়। দেখে তিথি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, স্যারের রুমে তুই কী করছিস? তিথির এমন প্রশ্ন শুনে চোখ উল্টাতে থাকে। মনে মনে নিজেকে গালি দেয় সে। কিছু না ভেবেই উত্তর দেয়, আগে বল তুই এখানে কি করছিস? কি করছি মানে কি? রুমে যাচ্ছি। ও, তা তোর পার ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে, ভালো তো হবেই। স্যার নিজে এসে পায়ে মেডিসিন লাগিয়ে দিয়ে গেছে, আরও 2বার। আমি কত না করলাম তাও লাগিয়ে দিয়ে গেল। ইসে, আমি তো ওনার প্রেমে পড়ে গেছি মনে হয়। মিহু কথাটি শুনে চিৎকার দিয়ে বলে ওঠে, কি? তিথি চমকে ওঠে, কিরে চিৎকার দিলি যে? দেব না তো কি? হ্যাঁ, কি শুরু করেছিস? স্যারের প্রেমে কেউ পড়ে? উনি তো তোর কত বড়। কোথায় বড়? ওনার এজ তো 27 হবে হয়তো। আমি তো ভেবে নিয়েছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওনাকে প্রপোজ করব। মিহুর চারপাশে বাংলার ছায়াছবির মতো বর্জ্যপাত হলো। তিথি আর কিছু মুখে না বলে মুচকে হাসতে হাসতে চলে গেল। এদিকে মিহুর প্রায় কাঁদো কাঁদো অবস্থা। অর্ণব যদি তিথির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় তাহলে? এরপর নিজে আবার ভাবে, আমি কি পাগল নাকি? এসব নিয়ে আমি কেন ভাবছি?
ওরা যা করে করুক, ধুর, আমি আমার নতুন প্ল্যানে মনোযোগ দিই। রুমে গিয়ে মোবাইল নিয়ে নিজের পার্সোনাল গার্ডের ফোনে ফোন করে। হ্যালো, ইয়েস ম্যাম, বলুন। আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন? ম্যাম, কাজটা হয়ে গেছে। আপনার কথা মতো কাল ওরা সময় মতো ঠিক জায়গায় পৌঁছে যাবে। ওকে, ফাইন, কোনো ভুল যেন না হয়। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে আসবো। কালও চলে আসার সম্ভাবনা আছে। ওকে ম্যাম। লিসেন, ওয়ান মোর থিং। ছোট্ট আব্বু কেমন আছে? ম্যাম, উনি ভালো আছে। আপনার কথা মতো ওনাকে বলেছে আপনি দুবাই আছেন। গুড। ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে মিহু। শান্তির ঘুম কখনো ঘুমায়নি সে। সবসময় একটা কষ্ট চেপে রেখেছে নিজের মাঝে। আজও সেই কষ্টটা আছে, তবে এখানকার হাওয়ার আলাদা জাদু আছে। এখানে আসার পর থেকে কেমন যেন অনেক হালকা লাগছে ওর কাছে। আজ যাই হোক, শান্তির ঘুম হবে হয়তো। মিহু শান্তির ঘুমে ঘুমালেও একজোড়া চোখ এখনও জেগে আছে। সেই চোখ দুটো চাই মিহু ঘুমাক। তবে জীবনের মতো কিন্তু আজ পর্যন্ত সে কাজে সফল হতে পারেনি। অনেক চেষ্টা করেও কিছুটা করতে পারিনি। শুধু একজনের জন্য, সে হলো মিহুর পার্সোনাল গার্ড শাফিন, যে প্রচণ্ড চালাক। মিহুর জীবনে ঘটে যাওয়ার সকল কিছু সে জানে। মিহুর ক্যারেক্টার ব্যাপারেও সব কিছু জানে সে। আজ পর্যন্ত তার কারণে মিহুর গায়ে কোনো আঁচ লাগেনি। শাফিন মিহুর কাছে খুবই বিশ্বস্ত। মিহু শাফিনকে প্রচুর বিশ্বাস করে। আজকে মিহু মরতে মরতে বেঁচে গেছে, সেটা অবশ্য অর্ণবের জন্য। অর্ণব পাশে না থাকলে আজ হয়তো সে আর বেঁচে থাকতে পারতো না। গাড়ি করে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল। রাস্তার ধারেই গাড়ি পার্ক করে সবাই বেরিয়ে পড়ে। তবে গাড়ির দরজার ভিতর মিহুর জামা আটকে লক হয়ে যায়। ধীরে সুস্থে এই জামাটা সে সারাচ্ছিল। একটু পরে দেখতে পাই দূর থেকে একটা কালো গাড়ি অনেক স্পিডে আঁকা বাঁকা করে আসছে। মিহুর শত্রুর অভাব নেই, কারণ ওর কেন জানি মনে হচ্ছে গাড়িটা ওর দিকে আসছে। জামাটা টেনে ছিঁড়তে ফেলতে চাইছে, তবে পারছে না। গাড়িটা আরও কাছে চলে আসছে। মিহুর মনে হচ্ছে কোনোভাবে আজকে সে নাও বাঁচতে পারে। এজন্য চোখটা বন্ধ করে নিজের বাবা মায়ের কথা মনে করতে থাকে। এর মাঝে অর্ণব দৌড়ে এসে একটা ছুরি দিয়ে মিহুর জামাটা কেটে রাস্তার পাশে ঝাঁপ দেয়। কালো গাড়িটা মুহূর্তের মাঝে এসে ওদের গাড়িটা চূর্ণ বিচূর্ণ করে রেখে যায়। মিহু চোখ খুলে দেখে অর্ণবকে জড়িয়ে মাটিতে পড়ে আছে। অনেকটা ভয় পেয়েছে দেখে মনে হচ্ছে, তাই অর্ণবকেও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদের পাশে পাশে লোকজন জড়ো হয়ে যায়। অর্ণব মিহুকে উঠিয়ে বসালে একজন ওর হাতে পানির বোতল ধরিয়ে দেয়। অর্ণব নিজের হাতে ওকে পানিটা খাইয়ে দেয়। অর্ণব ভাবে মিহুর রেস্ট নেওয়া উচিত, তাই ওকে কোলে তুলে নেয়। মিহু অর্ণবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। একটা গাড়ি করে ওরা রিসোর্টে ফিরে আসে। আজকের প্ল্যানটা আনসাকসেসফুল শিট। বাসের এক মনমরা হয়ে বসে আছে মিহু। আজের কারণে সবার ফিরে যেতে হচ্ছে। অর্ণব মিহুর সেফটির জন্য সবাইকে নিয়ে আবারও ফিরে যাচ্ছে। অর্ণব খুব ভালো করে জানে আজ যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তা সম্পূর্ণই অর্ণিকে ঘিরে। তাই আর কোনো রিস্ক না নিয়ে ফিরে যাওয়াটাই শ্রেয় বলে মনে হচ্ছে অর্ণবের। যাওয়ার পথে মিহুর পাশে চৈতি বসে। চৈতি মিহুকে দেখছে। মিহু জানালার বাইরে নিস্তব্ধ চোখে তাকিয়ে বলা চলে আজ বেশ ভালো ভয় পেয়েছে সে। এমন সিচুয়েশনের আগে কখনো পড়তে হয়নি তাকে। তবে ভয়টা ততটাও ওর মনে বাসা বাঁধেনি, কারণ অর্ণব ওর পাশে ছিল। মিহু একটা জিনিস মনে মনে কখন থেকে ভেবে চলেছে, কেমন করলো আজ তেমন কিছু প্ল্যান মিহু করেছিল অন্য কাউকে মারার জন্য। তবে সে প্ল্যানটাই কি কেউ ওর উপর অ্যাপ্লাই করলো? না, খুব তাড়াতাড়ি শাফিনের সাথে কথা বলতে হবে, কারণ একমাত্র ও জানে এই প্ল্যানটার ব্যাপারে। ফোনে কথা বলা শেষ করে নিজের সিট ছেড়ে মিহুর সিটের দিকে এগোতে লাগলো অর্ণব। অর্ণব অনেক ভয় পেয়ে গিয়েছিল আজ, যদি মিহুকেও সারা জীবনের মতো হারিয়ে ফেলতো। ও ভেবে নিয়েছে যে এমন করেছে তাকে কোনো মতেই ছাড়বে না। এ কাজ যে করেছে তাকে পারলে জানে মেরে ফেলবে, কারণ অর্ণবের জানকে আঘাত করার প্রচেষ্টা করা হয়েছে। রাত 12টার দিকে ওদের বাস ভার্সিটির সামনে এসে থামল। ঢাকা শহরটা এমনই যে সারা রাতে ব্যস্ত, তাই রাতের গভীরতা এখানে টের পাওয়া যাও নেই। যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মিহুকে অর্ণব জোর করলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য, তবে মিহু না করে দিল, কারণ মিহুর গন্তব্য অন্য এক জায়গা। ভার্সিটি থেকে কিছু দূর একলা পথে হেঁটে গিয়ে মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা কালো মার্সিডিজ কারে উঠে পড়ল মিহু। কারটি দুটি সেকশনে ভাগ করা। মিহু যে সেকশনে উঠল সেখানে কিছু ব্ল্যাক কালারের জিন্স শার্ট ও আরও কিছু অ্যাক্সেসরিজ রাখা ছিল। কারের মধ্যেই মিহু নিজের লুক অনিরূপে বদলে নেয়। এরপর গাড়ি করে পৌঁছে যায় সেই চেনা জায়গাটিতে। একজন মোটা সোটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে। শাফিনুর পাশে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে শাফিনুকে প্রচুর মার মেরেছে। অনি দৌড়ে এসে শাফিনের হাত থেকে লাঠিটা নিয়ে
লোকটির হাতের ডানায় জোরে একটা বাড়ি মেরে দিল। ব্যথায় লোকটি চেঁচিয়ে উঠল। অর্নি সামনে মেরেই চলেছে লোকটিকে। মনে হচ্ছে যত রাগ ক্ষোভ লোকটির ওপর হওয়াই উচিত, কারণ এই যে চট্টগ্রামে অর্নিকে মারার প্রচেষ্টা চালিয়েছিল। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে লোকটির চোয়াল চেপে ধরে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, মরার পাকনা গজিয়েছে তোর? আমি মারতে এসেছিলি? আচ্ছা কি করে ভাবলি বলতো যে তোকে আমি ছেড়ে দেব? অবশ্য তোকে ছাড়ার তো প্রশ্নই আসে না। তুই মরবি, সাথে তোর মাস্টার মাইন্ড বসও। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল অর্নি। আজ শাফিন বেশ চমকে গেছে অর্নিকে এভাবে দেখে। এর আগে এতটা হিংস্র অর্নিকে দেখেনি সে। শাফিনকে উদ্দেশ্য করে অর্নি বলে, ওর উপরে যে আছে তার নাম আমার চাই, গট ইট? শাফিন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এটা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে চলে আসে বাইরে। ড্রাইভারকে বিদায় দিয়ে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। একটু পর গাড়িটা নিজের আলিশান বাংলোর সামনে এনে দাঁড় করায়। রাত হয়ে গেছে তাই বাড়ির কারোর সাথে কথা না বলেই ঘরে ঢুকে পড়ে। ভালোবাসি ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। এবার যে আমিও মরেছি আপনার ভালোবাসায়। কে আছে এই ভালোবাসা নামক শব্দটাতে? অন্য জগতের সুখ দেয়, অন্যরকম অনুভূতি জাগায়। আচ্ছা আপনাকে তো আমি পছন্দ করতাম না, তাহলে ভালোবাসলাম কি করে বলুন তো? কি বলো তো অর্নি, ভালোবাসা জিনিসটা এমন, অপছন্দকেও প্রিয় বানিয়ে দেয়। হ্যাঁ, আমরা তাই মনে হচ্ছে। আমিও তোমায় অনেক ভালোবাসি মিহু। তোমায় নিজের কাছে আগলে রাখতে চাই, আরও বেশি ভালোবাসতে চাই তোমায়। তুমি কি আমায় সেই সুযোগ করে দেবে? কেন দেব না? আমিও যে আপনাকে ভালোবাসি, সারাটা জীবন আপনার সাথে একসাথে কাটাতে চাই বলে অর্ণবকে জড়িয়ে ধরে অর্নি। সাথে সাথে একটা গুলির আওয়াজ হয়। চমকে উঠে ঘুম থেকে জেগে শোয়া থেকে উঠে বসে পড়ে সে। রুমে এসি থাকা সত্ত্বেও ঘেমে উঠেছে সে। এমন স্বপ্ন, মানে কি ছিল এমন স্বপ্নের? আর ওই গুলির আওয়াজ সব কিছু কি বোঝাতে চাচ্ছিল? সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছিল ওর। কাল রাতে ওই লোকটাকে মারার সাইড এফেক্ট হয়তো এটা ছিল। অবশ্য একটা জিনিস ভেবে সে মুচকে হাসছে। অর্ণবকে সে স্বপ্নের মাঝে ওভাবে ভাবতে লজ্জা লাগছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। রেডি হয়ে রুমের বাইরে পা রাখে। নিচতলার ড্রয়িং রুমে বসে ওর চাচা ও চাচি চা খাচ্ছিল ও খবর পড়ছিল। তখনই অনেকে সিঁড়ি দিয়ে নামতে দেখে চমকে ওঠে। হাত থেকে খবরের কাগজ রেখে উঠে জিজ্ঞাসা করে, কিরে মা, কখন এলি তুই? আর আমাদের জানাসনি? ছোটাব্বু কাল অনেক রাত করে ফিরেছি, তা তোমাদেরকে ডাকিনি। ভালো করেছিস মা। তা তুই সুস্থ আছিস তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি ছোটাব্বু। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। ছোটাব্বু, আমি তোমায় একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা মা? তুমি কিছুদিন আগে বলেছিলে না বিয়ের ব্যাপারে? হ্যাঁ বলেছিলাম। তুই কি কাউকে? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। এটা তো অনেক ভালো কথা, তুই আগে বলবি না? আমি আজকে তোদের এঙ্গেজমেন্ট করে রাখতাম। তা কে সে? হ্যাঁ, তো তাড়াতাড়ি নয়, তবে দেরিও করব না। আর সব জানবে? আজকেই তাকে এ ব্যাপারে বলবো। আচ্ছা মা, তুই আমার ছেলের সাথে দেখা করাস। আমি দেখতে চাই কে আমার অর্নি মায়ের মন জয় করলো। অর্নি হাসি মুখে নিজের রুমে চলে যায়। এদিকে ড্রয়িং রুমেই একজন প্রচণ্ড ক্ষোভ নিয়ে আছে। অর্নির ভালোবাসা নয়, হয়তো অন্য কারণে। নদীর তীরে পা ভিজিয়ে সাদা চুড়িদার এ নদীর দিকে তাকিয়ে আছে। এমন একটা দিনের আশা ছিল ওর। অনেক দিন আগে পূরণ হতে চেয়েও হয়েছিল না, তবে আজ পূরণ হতে চলেছে। অর্ণব এসে গাড়িটি থামিয়ে সোজা নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। দেখে মনে হচ্ছে মনটা ভীষণ খারাপ ওর। হালকা নীল রঙের শার্ট ও অ্যাশ কালারের প্যান্টে দারুণ লাগছে অর্ণবকে দেখতে। অর্ণিও আজ মিহুর রূপে এসেছে। ভালোবেসে ফেলেছে অর্ণবকে, সেটা ওর কাছে অজানা নয়। এবার দেরি না করে বলে দেওয়াটাই শ্রেয় মনে হচ্ছে অর্ণির। পানিতে পা নাচিয়ে নাচিয়ে খেলা করছে দেখে অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পেছন থেকে ডাক দেয়, অর্ণি। নাম শুনে হালকা খারাপ লাগে অর্ণির, কারণ ও চেয়েছিল আজ ওকে মিহু বলে ডাকুক অর্ণব। তবুও এমন একটা অনুভূতি মেশানো গন্ধ সন্ধ্যায় অন্য কিছু না ভেবে পেছনে ফিরে তাকায় অর্ণি। অর্ণবকে আজ কেমন অগোছালো লাগছে ওর। পোশাক পরিচ্ছদে পরিপাটি হলেও চেহারাটা দেখে বেশ বিষণ্ণ মনে হচ্ছে ওর। অর্ণব, আপনি কি ঠিক আছেন? এই প্রথম নিজের নাম ভালোবাসা মানুষটির মুখে শুনে বুকে সুখের হাওয়া বয়ে গেল। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনিও বুঝতে পারছেন আমি আপনাকে কেন এখানে ডেকেছি। নিশ্চুপ অর্ণব, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা অনুভূতিতে আমিও তলিয়ে যাচ্ছি। একটা সুখের আভাস পাচ্ছি আপনাকে ভালোবেসে। আপনি কি আমায় আপনাকে আরও ভালোবাসার সুযোগ করে দেবেন? অর্ণব কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়।
অর্ণি আর কিছু না বলে দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণবের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হঠাৎই গুলির আওয়াজে নদীর তীরে বসা বক পাখিগুলো উড়ে যায়। অর্ণব আরও শক্ত করে জড়িয়ে ধরে অর্ণিকে। তবে অর্ণির হাত হালকা হয়ে আসে, অর্ণি হেলে পড়ে যায়। এদিকে কান্নামাখা চোখে অর্ণবকে পড়ে যেতে নিলেই ধরে ফেলে। অর্ণির সাদা চুড়িদারটি লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। অর্ণবের দিকে তাকিয়ে অর্ণি শেষোক্ত একটা কথা বলে, আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। অর্ণির চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়ায়। আস্তে করে নদীর তীরে অর্ণিকে শুয়ে দিয়ে হাতে থাকা রিভলভারটি নদীতে ছুঁড়ে মারে অর্ণব। এরপর অর্ণির কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গাড়িতে করে চলে যায়। অর্ণি সেখানেই পড়ে থাকে। একজোড়া চোখ এতক্ষণ সবকিছু পরখ করছিল। অর্ণব চলে গেলে একটা শয়তানি হাসি দিয়ে সেই চোখ জোড়ার মালিকও চলে যায়। প্রচুর রক্ত ঝরার ফলে এই শরীরটা অনেকটা দুর্বল হয়ে আছে অর্ণির। 1 মাসের মতো হয়ে গেল সে নিজের রুমের বেডে শুয়ে দিন কাটাচ্ছে। সাথে চাচি, চাচা ও শাফিন রয়েছে। এর মাঝে একটিবারের জন্য অর্ণব এর খোঁজ নিতে আসেনি। শাফিন অর্ণবকে খুঁজে মারতে চাইলে অর্ণি বারণ করেছিল। অর্ণবর সাথে খেললেও অর্ণি জিতে গেছে। নিজের ভালোবাসার কাছে জিতে গেছে সে। এমনিতে হাঁটাচলা নিজে নিজেই করতে পারে অর্ণি, এতে করে কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না। তবে এখনও পর্যন্ত বাড়ির বাইরে যাওয়াটা হয়ে ওঠেনি। তবে আর এভাবে থাকতে পারছে না সে। তাই শাফিনকে বলে নদীর পাড়ে যাওয়ার বায়না ধরে, যেখানে অর্ণিকে শ্যুট করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গিয়েছিল অর্ণব। আজকে আরও একবার সেখানকার হাওয়ার ঘ্রাণ পেতে ইচ্ছে হচ্ছে ওর। শাফিন নিয়ে যেতে রাজি হয়। শাফিন ড্রাইভ করছে এবং অর্ণি জানালার ধারে খোলা চুল উঠতে দেখছে। আচ্ছা, অর্ণব কি একটাবারও খোঁজ নিতে আসেনি? নিজের হাতেই মেরে উধাও হয়ে গেল কোথাও? কই, ওই তো বলতো অনেক ভালোবাসি। সেসব কথাগুলো কোথায় হারিয়ে গেল? মুহূর্তের মাঝে নাকি সব মিথ্যে ছিল? সবে একটা ছলনা ছিল। আমি তো এতটাও ছল করিনি ওর সাথে। অতীতের কষ্টটা ওকে একটু খানি বোঝানোর জন্যই তো প্রথমে ওর মনটা ভেঙেছিলাম। পরে তো আমি ওকে ভালোবেসে ফেললাম। আমি জানি অতীতের সেই ঘটনা জুড়ে রয়েছে অন্য কেউ। অর্ণব তো শুধুমাত্র মোহরা মাত্র। তাহলে অর্ণব কেন আমায় এমন একটা শাস্তি দিল? ওর কাছে আমার সব প্রশ্নের উত্তর জানতে হবে। কারণ ওর চোখে আর যাই হোক, ভালোবাসাটা মিথ্যা ছিল না। ওর এমন কাজের পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছেন এবং সেই অন্য কেউ অবধি পৌঁছতে একমাত্র অর্ণবই পারবে। গাড়িতে ব্রেক কষার পর হালকা ধাক্কা অনুভব হলে ভাবনার জগৎ থেকে ফেরত আসে অর্ণি। ওরা পৌঁছে গেছে। গাড়ি থেকে খালি পায়ে নেমে চোখ বন্ধ করে একটা লম্বা প্রশ্বাস নেয় অর্ণি। একটু একা থাকতে মন চাইলে শাফিনকে বলে গাড়িটা কোথাও পার্ক করে আসতে। শাফিন অর্ণির কথা মতো চলে যায় গাড়ি নিয়ে। অর্ণির দৃষ্টি সামনের দিকে অগ্রসর হতেই চোখ মুখ কেঁপে ওঠে। ডান হাতে সাদা গোলাপ ও বা হাতের পকেটে গুজে নদীর পানে চেয়ে আছে অর্ণির পরিচিত কেউ। আলতো পায়ে হেঁটে তার কাছে গিয়ে অর্ণি জিজ্ঞাসা করে, এখানে গোলাপ হাতে? কণ্ঠটি শুনে মানুষটি চমকে উঠে পেছনে ঘুরে তাকায়। অর্ণিকে দেখে চোখে মুখে আনন্দের ছাপ ভেসে ওঠে। সাথে সাথে অর্ণিকে জড়িয়ে ধরে সে। পেটে ব্যথা অনুভব হওয়ার বলে ওঠে অর্ণি। খুব ট্রিক করে মেরেছিলেন, আগে থেকে জানতেন তাই না কোথায় গুলিটা লাগলে মর? পরে আর কিছু বলার আগে অর্ণির কোমল ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় অর্ণব। আর কিছু বলার সুযোগ থাকে না অর্ণির। কিছুক্ষণ পর ছেড়ে দিলে অর্ণিকে শক্ত করে জড়িয়ে ধরে সমস্ত ওর মুখে চুমু দিতে থাকে অর্ণব। যেন 1 মাসের জমানো ভালোবাসা একদিনে প্রকাশ পাচ্ছে। হাতে সাদা গোলাপটি অর্ণির কানে গুজে দিয়ে অর্ণব বলে, ভালোবাসি। শাফিন গাড়ি পার্ক করতে এসে পড়েছে এক বিপাকে। আসার পথে গাড়ির টায়ারের সমস্যা হয়ে গেছে। ওইদিকে অর্ণি একা রয়েছে আরেক টেনশনে। তাই শাফিন চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে অর্ণির কাছে গিয়ে পৌঁছানোর। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। অর্ণবের চোখের দিকে তাকিয়ে অর্ণি কথাটি বলে। অর্ণবকে দেখে সেটি আগে অর্ণবের মতো লাগছে না ওর। 1 মাসের চেহারাটি অবস্থায় পাল্টে গেছে। বলো, আপনি কি স্বেচ্ছা আমাকে গুলি করেছিলেন? অর্ণব অর্ণির এই প্রশ্নটি শুনতে চেয়েছিল, কারণ এতটা দিন এই প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষাতেই ছিল সে। তোমার কি মনে হয় কে গুলি করেছিল? আমার মনে হয় আপনাকে দিয়ে কেউ আমায় মারতে চেয়েছিল, কিন্তু কে সে? আমি জানতে চাই এবং আমি জানি এর জবাব আপনার কাছে আছে। পাশ ছেড়ে উঠে গিয়ে অর্ণির সামনে হাঁটু গেড়ে বসে দুগালে হাত রেখে বলে, অর্ণি, আমি তোমায় সব প্রশ্নের জবাব দেব। তার আগে তোমায় আমার সাথে একটা জায়গায় যেতে হবে। যাবে? হ্যাঁ যাব, কিন্তু কোথায়? কাজী অফিসে। মানে? হ্যাঁ অর্ণি,
আজই তোমায় আমি বিয়ে করতে চাই। আমি আর তোমায় হারানোর রিস্ক নিতে পারবো না। কিন্তু আজই কেন? আর আমার প্রশ্নের সাথে বিয়ের সম্পর্ক কি? সম্পর্ক আছে, তাই বলছি যাবে। একদিন তো আমি তোমার বউ হব, আজ হলেই বা কি যায় আসে, চলো। হাসি মুখে অর্ণব অর্ণিকে জড়িয়ে ধরে। এরপর দুজনে হাত ধরে গিয়ে গাড়িতে উঠে কাজ অফিসের উদ্দেশ্যে চলে যায়। ওইদিকে শাফিনের কাজ শেষ হলে নদীর পাড়ে এসে দেখে অর্ণি কোথাও নেই। রেজিস্ট্রি পেপার সাইন করে লিগালি ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অর্ণি অর্ণবের সম্পর্কে নতুন একটা পরিচয় হলো। খুব খুশি আজ তারা। তবে অর্ণির খারাপ লাগছে ছোট আব্বুকে বলা হলো না কিছুই। দুজনে মিলে নতুন জীবনের শুরু করলো আজ থেকে। তবে তার আগে কারোর জীবন না খেলতে হবে ওদের দুজনকে। বিয়ের রেজিস্ট্রিটা সম্পূর্ণ হলেও ওরা সেখান থেকে বেরিয়ে আসে। গাড়ির সামনে এসে অর্ণব অর্ণিকে বলে, আমি এখন তোমায় সে ব্যক্তিটির সামনে নিয়ে যাব যে তোমায় আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। তবে তার আগে তোমার চোখে একটা কালো কাপড় বাঁধতে হবে। কালো কাপড় কেন? এটা একটা সারপ্রাইজও বলা চলে, তাই আমি চাই এভাবে না দেখে চোখটা বেঁধে দিতে। ওকে ওকে দিন। পকেট থেকে একটা কালো কাপড় বের করে অর্ণির চোখটা বেঁধে দেয় অর্ণব। এরপর গাড়ি করে চলে যায় নিজেদের গন্তব্যের দিকে। কালো কাপড় মোড়ানো চোখ খুলে দিতেই অর্ণি সামনে থাকা মানুষটিকে দেখে স্তব্ধ। অর্ণবের কাছে শিওর হওয়ার জন্য জানতে চাইলে বলল, ইনি সে ব্যক্তি যে তোমায় শ্যুট করতে বলেছিলেন। এবং আমার বাবা? বাবা? অর্ণব ভাঙা গলায় জবাব দেয়, হ্যাঁ, আমার বাবা, যে সম্পত্তির লোভে নিজের ছেলেকে ভালোবেসে মেরে দিতে চেয়েছিল 4 বছর পূর্বে। আজ বাংলাদেশের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানির মালিক আবরার আহনাফের জন্মদিন। আজ অর্ণি ম্যানশনে এতটা শোরগোল আনন্দ হলেও আহনাফ সাহেবের মনটা ভার হয়ে আছে। আজ এই খুশির দিনে ওনার মেয়ে পাশে নেই, কারণ সে লন্ডনে নিজের গ্র্যাজুয়েশন করছে। তবে আজকে মেয়ে আসার কথা ছিল, তবে এখন এসে পৌঁছালো না। আবরার আহনাফ ছুরি হাতে দাঁড়িয়ে আছে বিশাল একটা কেকের সামনে। ওনার পাশে 2 বছরের ছোট ভাই আশরাফ আহমেদ দাঁড়িয়ে আছে। কেক কাটার কথা বললে আহনাফ সাহেব বারবার মাথা নিচু করেছেন, আর কোনো উপায় না পেয়ে কেকটা কাটলেন উনি। মেয়ে অর্ণির ফোন আসলো, সে নাকি রাত 2টোর আগে আসতে পারবেন না, কারণ বৃষ্টির কারণে ফ্লাইট কিছু সময় পিছিয়ে দিয়েছে। কেক কাটার পর নিজের বন্ধুবান্ধবদের নিয়ে টেবিলে বসলেন আহনাফ সাহেব, যেখানে ছিলেন ওনার ছোট ভাই আশরাফ। নিজের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছেন, যার সাথে ফাতিন আদনান, রাজনৈতিকভাবে জড়িত আহনাফ সাহেবের কাছের একজন মানুষ ও গার্ড বলা চলে, পিয়াস আহমেদ। খুব অল্প বয়সী সাকসেসফুল একজন বিজনেস ওম্যান জেরিন সরকার ও আহনাফ সাহেবের পার্সোনাল 3 জন গার্ড। আহনাফ সাহেব এদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করে। তবে আজ যে ওনার মৃত্যু এদেরই হাতে, তা আহনাফ সাহেব জানেন না। সবাই মিলে বাড়ির পেছনের গার্ডেনে বসে সবাই ড্রিঙ্কস করছে। জেরিন বলল, স্যার আপনার মেয়ে আসলো না যে? আহনাফ বলল, ওর ফ্লাইটটা কয়েক ঘন্টা পিছিয়ে গেছে, তাই আসতে একটু লেট হবে। মেয়ে নেই তো কি হয়েছে, হবু জামাই তো আছে, তাই না? আলাপ করুন সবাই। একটা কল আসে, আদনান উঠে যায়। আমি আসছি বাবা। আঙ্কেল, অর্ণি আজ কখন আসবে? তা তো বলল রাত 2টো বাজবে। ও, তাহলে তো আমাদের কাজটা বেশ সহজে হয়ে যাবে, কি বলেন ছোট আঙ্কেল? আহনাফ হালকা ভুরু কুচকে হাসি মুখে পিয়াসের দিকে বলে, কি কাজ পিয়াস? সেটা এখনই বুঝে যাবেন। বলার সাথে সাথে আহনাফ সাহেবের পেছনে দাঁড়িয়ে থাকা গার্ড একটা লাঠির সাহায্যে ওনার মাথায় বাড়ি মারে। তৎক্ষণাৎ উনি আহ বলে চিৎকার করে ওঠেন। আহনাফ সাহেবের এমন চিৎকার করার ফোনে কথা বলতে থাকা আদনান দৌড়ে চলে আসে। এসে দেখে আহনাফ সাহেবের মাথায় হাত দিয়ে গড়াগড়ি খাচ্ছেন। আদনান ওদেরকে থামতে গেলে দূর থেকে একজনের বুকে গুলি করে। সামনের দিকে তাকিয়ে দেখেন ছোট চাচা আশরাফ সাহেব পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে আদনান গোংরাতে গোংরাতে মারা যায়। ওইদিকে সবাই মিলে আহনাফ সাহেবকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলেন। আহনাফ সাহেব ও আদনান সেদিন সেখানে মারা যায়। যারা এই দুজনকে মেরেছে তাদের মূল উদ্দেশ্য আহনাফ সাহেবের কোম্পানির মালিক হওয়া, এবং সেটা আহনাফ সাহেব বেঁচে থাকলে সম্ভব নয়। তাই তো অনেক দিনের প্ল্যানটা আজকে পূরণ করলেন। এসব মারার প্ল্যান আশরাফ সাহেবের ছেলে শায়েক অর্ণব করেছিল। আশরাফ সাহেব অনেক আগেই একজন মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে মিথ্যা বিয়ে করেছিলেন, যার ফলে ছেলে সন্তান হিসেবে অর্ণব হয়েছিল। আশরাফ সাহেব কখনো অর্ণবের ভালো চাননি, আজও চান না। তাই তো মূল প্ল্যানের জায়গায় অর্ণবকে রেখেছেন। কাজ হয়ে গেলে আশরাফ সাহেব সবাইকে বলেন কয়েক মাসের জন্য কোথাও চলে যেতে, কারণ অর্ণি আসার পর অন্য ড্রামা শুরু করতে হবে। আশরাফ সাহেবের কথায় সায় দিয়ে সবাই চলে যান। এরপর নিজের শরীরে আঘাত করেন এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন আদনান ও আহনাফ সাহেবের পাশে। পরের দিন হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করেন আশরাফ সাহেব। পাশে মাথায় হাত দিয়ে বসে আছে অর্ণি। চাচার জ্ঞান ফিরেছে দেখে ওনার কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করল অর্ণি, ছোটাব্বু
এক রাতের মাঝে কি থেকে কি হয়ে গেল? কিভাবে হলো? কারা করলো এমন? আশরাফ সাহেব এবার বুদ্ধি খাটাই নিজের নাম বাদ দিয়ে বাকি সবার নামে এই ঘটনায় যুক্ত করেন, কারণ উনি জানেন অর্ণি কতটা ভয়ঙ্কর, সহজে ওদেরকে ছাড়বে না। তাই সবার ব্যাপারেই কান্না জড়িত কণ্ঠে বলে দেয়। অর্ণি নিজের ছোট আব্বুকে প্রচুর বিশ্বাস করে, তাই এবারও দেরি না করে সব কটাকে মাটিতে পোতার ব্যবস্থা করে। নিজের পার্সোনাল গার্ড শাফিনকে দিয়ে সকল খবরাখবর বের করে, সবাইকে খতম করার উদ্দেশ্যে ঢাকায় আসে। এরপর একটা একটা করে সবাইকে মারে। চাচা বলেছিল শায়েক অর্ণব নামে একজন আছে যে পুরো প্ল্যানটার সাথে যুক্ত। তাকে অন্যভাবে ফাঁসানোর জন্য মিহুরূপে ভার্সিটিতে ভর্তি হয় অর্ণি। ওইদিকে আশরাফ সাহেব অর্ণবকে বলেছিল ওনাকে অর্ণি মেরে জখম করেছিল, তাই তো অর্ণির ওপর অতটা রাগ অর্ণবের। বর্তমানে নিজের চাচাকে সামনে দেখে অবাক অর্ণি। তার মানে ছোট আব্বুই এসব কিছু করেছেন। কি করে করতে পারলেন না এত বড় বিশ্বাসঘাতকতা? অবশ্য টাকার কাছে বড় বড় মানুষ এমন। আর যেখানে অর্ণির বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, অর্ণব জেনে গেছে নিজের বাবার কুকর্মের ব্যাপারে। আশরাফ সাহেব অর্ণবের ভালোবাসার ব্যাপারে জানার পর বলেছিলেন অর্ণিকে হয় তুই নিজের হাতে শেষ করবি, না হয় আমি। অর্ণব ভেবেছিল যদি ওর বাবা যদি অর্ণিকে আসলেই মেরে ফেলে। তাই তো অর্ণিকে নিজের হাতে শ্যুট করেছিল সেদিন, এবং এমনভাবে শ্যুট করেছিল যাতে অর্ণিও ঠিক থাকে এবং আশরাফ সাহেবেরও কিছু না করতে পারে। অর্ণিকে দেখে আশরাফ সাহেব বললেন, কিরে মা, তুই এখানে এইভাবে? আর এই ছেলেটি কে? আর কত নাটক করবে মিস্টার আশরাফ আহমেদ? তোমার সব নাটক শেষ আজ। কি বলছিস মা? আমি নাটক করছি মানে? আমি সব জেনে গেছি। তুমি যে কত বড় বেঈমান আমার জানা হয়ে গেছে। এবার আমি তোমাকেও ছাড়ব না বলে চাচার দিকে এগোতে লাগলো অর্ণি। তখন নিজের বুক পকেট থেকে ছোট্ট পিস্তলটি বের করলেন আশরাফ সাহেব। অর্ণি মাঝপথে থেমে গেল। থেমে গেলি কেন? আয়, এগিয়ে আয়, যাতে তোকে আরও কাছে দিকে গুলি করতে মেরে ফেলতে পারি। আমার এই অপদার্থ ছেলেটা যে কোনোদিন সেদিন তোকে মারল, আমি তো আগে থেকেই ছেলেকেই মেরে দেওয়া উচিত ছিল। একটা গুলির আওয়াজ অর্ণির বাংলোর সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। গুলিটা বুকে রাখতে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে। অর্ণি পেছনে ফিরে দেখে শাফিন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কষ্ট হলেও আজ গিয়ে শান্তি পেল অর্ণি। নিজের বাবা ও বগদত্তার মৃত্যুর প্রতিশোধ নিল আজ। আশরাফ আহমেদ এবং আদনানের মতো গোংরাতে গোংরাতে মারা গেলেন। পাশে বসেই ওনার স্ত্রী কান্নাকাটি করতে লাগলেন। অর্ণবের চোখ বেয়ে জল পড়লেও তা বলা যেতে পারে খুশির কান্না। নিজের বাবাকে এমন শাস্তি দেয়া কোনো সন্তানই চাইবে না। ওর বাবা যে বাবা ডাকটি শোনার যোগ্যতাও রাখে না। অর্ণি যতটা সাহসী ততটা ভয়ঙ্কর, তবে আজ সে কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে সে ফ্লোরে বসে পড়ে। অর্ণবর কাছে এসে বসে গালিতে রেখে বলে, কেঁদো না অর্ণি, আজকে তোমার কাজ পূর্ণ হলো। আজ থেকে আর কখনো কখনো কোনো রক্ত ঝরাতে হবে না তোমায়। কাঁদছ কেন? আমার আপন বলতে কেউ রইল না। সবাই আমাকে ছেড়ে চলে গেল। বাবার চলে যাবার পর একমাত্র ছোট আব্বুই ছিল যাকে আমি এতটা বিশ্বাস করতাম, আর সেই আমাকে এত বড় ধোঁকা দিল। দেখো, তোমার ছোট আব্বু তার কর্মের শাস্তি পেয়েছে। এখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর কে বলেছে তোমার কাছের বলতে কেউ নেই? আমি আছি না পাগল, আমায় ভুলে গেলে? অর্ণি কাঁদতে কাঁদতে অর্ণবকে জড়িয়ে ধরে। আশরাফ সাহেবের লাশ গুম করে দেয়া হয় এবং ওনার স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়। এরপর চৈতি, তিথি ও বিপুলকে অর্ণি সব বিষয় খুলে বলে। ওরা খুব অনুশোচনা করে, তবে তিথি আরেকটা বিষয়ে খুব দুঃখ পায়, অর্ণবকে পাওয়া হলো না। ওরা সবাই মিলে এইসব নিয়ে খুব হাসাহাসি করে। আজ আবার অর্ণির বাড়িটা জমকালো সাজে সাজানো হয়েছে। সব কিছু অবশ্য তিথি ও চৈতিকেই করেছে। আসলে আজ অর্ণব ও অর্ণির বিয়ে ধুমধাম করে হচ্ছে। অর্ণির পক্ষ থেকে তিথি ও চৈতি এবং অর্ণবের পক্ষ থেকে বিপুল ও শাফিন। অর্ণবের পাশে বাবা না থাকলে কি হবে? নিজে পড়াশুনো করে অর্ণির প্রায় সমানই ধনী বলা চলে। আজ ওদের ধুমধাম করে বিয়ে হচ্ছে। একটা ডার্ক গ্রিন কালারের লেহেঙ্গা পরে সোনালি পাথরের কাজ করা এবং গর্জিয়াস মেকআপ অর্ণিকে দেখতে দারুণ লাগছে। অর্ণব সোনালি রঙের একটা শেরওয়ানি পরেছে, দেখতে দুজনকে দারুণ লাগছে। বিয়ের কাজটা ভালোই ভালো হয়ে গেলে অর্ণি নিজেকে বাড়ি থেকে বিদায় নেয় এবং গাড়ি করে অর্ণবের নিজের বাংলোতে চলে আসে। ওর বাংলোটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক যেমনটা অর্ণি পছন্দ করে। শাফিন ও বিপুল গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে আবার ওদের স্বাগতম জানাতে তৈরি হয়ে যায়। বাড়িতে ঢুকে অর্ণব অর্ণিকে কোলে করে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে শুয়ে পড়ল অর্ণব। অর্ণবকে ঘুমাতে দেখে অর্ণি বলল, না ঘুমিয়ে চলো না ছাদে যাই। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আরে না গো, ঘুম পাচ্ছে। সারাদিন যা ধকল গেছে, আগে জানলে এভাবে বিয়েই করতাম না।
কি বললে? আচ্ছা ওকে, ব্রাক করো না, চলো তাহলে যাই, কেমন? সেটাই বেটার হবে। চলো। এটা বলে দুজনে পা বাড়বে ঘরের বাইরে। সেই সময় অর্ণির ফোনে নতুন নাম্বারটিতে টুং করে একটা মেসেজ আসে। ফোন তুলে মেসেজটি পড়ে ওরা দুজনেই, এবং দুজনে অনেকটা কনফিউজড, কারণ মেসেজে লেখা আছে শেষ হয়ে হলো না শেষ, কারণ এখনো আমি আছি। ওরা দুজনে অতশত না ভেবে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়, নতুন জীবনের একটা সুন্দর সূচনার দিকে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।